হ্যালো গাইস, কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আর আজকে আমাদের সাথে কলে ছিলেন পারমিতা। পারমিতা মালদাতে থাকে এবং মালদাতে একটা খুব নৃশংস ঘটনা ঘটে। কালা জাদু করে একটি বাচ্চাকে খুন করা হয়। সেটা নিয়েই আজকের ঘটনা। মানুষ কিভাবে এতটা নৃশংস হয়ে ওঠে সেটা আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনারা কিউরিও ফাইটে কীরকম ধরনের ঘোষলি কল রেকর্ডিং চান সেটা কমেন্ট করে জানান, এবং এটাও জানান যে আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ধরনের কোনো প্যারানর্মাল ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আমাকে ইমেল করতে পারেন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভ কুমারে একটি অনবদ্য পডকাস্ট এসেছে দেবদীপদার সাথে, যেখানে মন্দারমণির একটা হন্টেড রিসোর্টের ব্যাপারে আমরা জানতে পেরেছি। আপনার কি হালকা রাশি? তাহলে কিন্তু সাবধান। কিন্তু কেন? এই পুরো জিনিসটা আপনারা জানতে পারবেন আমার দ্বিতীয় চ্যানেলের সেই পডকাস্টটি দেখলে। সেই পার্টিকুলার পডকাস্টটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে রাখছি। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা শুনে অবশ্যই আপনারা সেই পডকাস্টটি দেখতে ভুলবেন না। ইতিমধ্যে প্রায় 40,000 মানুষেরও বেশি এই পডকাস্টটি শুনে ফেলেছেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পারমিতা, কেমন আছো? ভালো আছি কৌস্তব। তুমি তোমার বাড়ির কিছু ঘটনা আমার সাথে শেয়ার করো। তুমি মালদা থেকে, রাইট? হ্যাঁ হ্যাঁ কিছু ফটো পাঠিয়েছিলে, সেটা হয়তো অন্য কোনো কেস রিগার্ডিং, বাট তুমি তোমার নিজের লাইফের যে ঘটনাগুলো বলেছিলে তোমার বাবাকে কেন্দ্র করে, বা সেই কাজের মহিলা যে তোমাদের বাড়িতে কাজ করতো, অথবা এমন কিছু কিছু ব্যাপার রয়েছে, অ্যানোনিমাস ব্যাপার রয়েছে, যেগুলো সত্যি কথা বলতে এত কিছুর মধ্যে দিয়ে যে তোমরা যাচ্ছ বা গেছো, আই থিঙ্ক রিসেন্টলি যে প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা হচ্ছে যে মানে তোমরা বেবির জন্য ট্রাই করছো, বাট সেই জিনিসটা খুব একটা ফ্রুটফুল হচ্ছে না। একদম। আর তুমি এই পুরো জিনিসটার জন্য কোনো তান্ত্রিক ক্রিয়া প্রক্রিয়া বা আচারকে এটার জন্য দায়ী বলে মনে করছো, রাইট? একদম। আমার খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। কি হয়েছিল একটু বলো তো। হ্যাঁ, প্রথমেই বলি যে আমার অনেক দিন থেকে, মানে ছোট থেকেই বলতে পারো, এই প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে না খুব কিউরিওসিটি ছিল। তো বরাবর মানে আমার, যদি তুমি পাস্ট, যখন তোমাকে আমি আস্তে আস্তে বলবো পরের ঘটনাতেও, আমার সাথে ছোট ছোট কিছু ঘটনা হয়, এবং তার দরুন আমার বাবার মারা যাওয়ার পরেও বেশ কিছু ঘটনা ঘটে, যেগুলো আমি তোমায় জানাবো। তো আমার বরাবরই এটা নিয়ে একটা ইন্টারেস্ট সবসময় ছিল। তো আজকে আমি স্পেশালি তোমাকে যে দুটো ঘটনা আলোচনা করব, সেই দুটো ঘটনার কিন্তু খেসারত হিসাবে দুটো প্রাণ চলে গেছে, নিষ্পাপ প্রাণ চলে গেছে, মারা গেছে। একদম। ওকে। তো আগে আমরা আলোচনা করি যে যেটা মোস্ট রিসেন্ট যে ঘটনাটা হয়েছে, এবং যেটার কারণে আমার আজকে মানে কিউরিওফাইটকে খুঁজে পাওয়া, এবং আজকে মানে ওই শ্রোতা থেকে এখানে তোমার সাথে কথা বলতে আসা। তো সেই ঘটনাটাই আজকে শুরু করি প্রথমে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার আর আমার হাজবেন্ডের বিয়ে হয় এপ্রিল মাসে। তো এপ্রিল মাস, এই মানে লাস্ট ইয়ার, মানে 2023 এপ্রিলে। তো আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমার কিন্তু মানে আমাদের কোনো লাভ ম্যারেজ ছিল না, এবং আমরা বিয়ের মানে কিছুদিন আগের থেকে দুজনকে যেটুকুন চিনি। তো আমাদের সব থেকে বড় হচ্ছে আমার বাবা নেই, ওর মা নেই। তো এই জায়গাটা আমাদের দুজনেরই মনে হয়েছিল যে আমাদের বাবা মা আমাদের গ্যাপটা ফিল করে দেবে। তো যখন বিয়ের এখানে সম্বন্ধ হয়, তখন আমি জানতে পারি এখানে আমার বাড়িতে শ্বশুর মশাই, আমি, আমার হাজবেন্ড আর একজন মাসি আছেন। উনি থাকেন এই বাড়িতে, মানে থাকতেন, বিগত 7-8 বছর ধরে ছিলেন। তো উনি থাকেন।
এবং এখানে আসার পর যেটা দেখি যে উনি থাকেন, ওনার নাতি থাকেন, ওনার ছেলেও আমাদের দোকানেই কাজ করে। তো ওরা ফ্যামিলি ওয়াইজ খুব কানেক্টেড এই বাড়ির সঙ্গে এবং খুব বিশ্বস্ত। তো আসার পরে যেটা হয় যে আমি না প্রথম থেকে একটা হয় না ভাইব, কিছু মানুষের একটা নেগেটিভ ভাইব, তো ওনার সাথে না আমার কথা বলেই ভালো লাগতো না। মানে উনি আমাকে না সবসময় একটা কেমন একটা ছোট করার চেষ্টা করতেন, এরকম একটা। এবার আমি ভাবতাম আমি নতুন বিয়ে করে এলাম, ইনি তো আমার রিলেটিভও নন, তাও এরকম কেন মিসবিহেভ করছেন। হুম এবার এপ্রিলে ধরো বিয়েটা হলো, হানিমুনে আমরা যাই মেতে, তো ওই টাইমটা আমাদের পুরোটাই মানে বাইরেই কেটে যায় ওই মাসটা হুম মোটামুটি। যেটা হয় হানিমুনের টাইমে একটা ছোট্ট ইনসিডেন্ট নিয়ে না আমার শ্বশুর মশাইয়ের সাথে আমার হাজবেন্ডের একটা এই মাসির বিষয়ে হুম একটা মানে কথা কাটাকাটি হয়। হুম কিন্তু সেই কথা কাটাকাটি না একটা অস্বাভাবিক লেভেলে চলে গেছিল। আচ্ছা মানে আমি খালি ভাবছি যে কাউরির ফ্যামিলির মধ্যে একটা কাজের লোককে নিয়ে এত বড় ঝামেলা কি করে হতে পারে, ঠিক আচ্ছা আছে? এবং মানে ধরো আমি তো ওর মধ্যে নেই, আমি তো বাইরে থেকে শুনছি, আমার কোথাও মনে হতো যে আরে বাপরে, মানে এত অবসেসড কেন মানুষজন ওনাকে নিয়ে, হুম ঠিক আছে? মানে ওনার ব্যাপারে কোনো কথাই শুনতে চাইছে না কেউ। হুম তো আমি ভাবছি ঠিক আছে চলো, এত বছর আছে, এত হেল্পফুল, যার জন্য হয়তো হতে পারে। এবার মে মাসটা তো ওখানে গেল, জুনে আমরা ফেরার পরেই আমি জানতে পারি আমি কনসিভ করে গেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে? হুম তো যথারীতি বাড়িতে তো পুরো একদম মানে সবকিছুই চেঞ্জড। আমার শ্বশুরমশাই প্রচন্ড খুশি, আমাদের দোকানে যত স্টাফ আছে তারা প্রচন্ড খুশি, সবাই খুশি। হুম তো 6 তারিখ যেদিন আমি জানতে পারি আমি কনসিভ করেছি, তো 8 তারিখে আমার হাজবেন্ড ফেরেও ছিল না, বাইরে গেছিল। তো ফেরে দিয়ে জেনে তো ও মানে প্রচন্ড এক্সাইটেড, আমরা ডক্টর দেখাই। এবার সব থেকে আগে বলি যে আমি কিন্তু আমার মানে বিয়ের আগে যখন চাকরি করতাম আমি কিন্তু ফার্মাতেই ছিলাম, তো আমার কিছু সম্বন্ধ এইগুলোর ব্যাপারে আইডিয়া আছে। তো ডক্টর যখন দেখায়, ডক্টর সমস্ত কিছু কিন্তু পজিটিভ বলে, কোনো কিছু নেগেটিভ কিছু হয়নি। এবং 5 উইকস এর মাথায় একটা টেস্ট এখন সব ডক্টর করায়, সেটা করা হয়। তখনও অবধি কিন্তু সমস্ত কিছু নর্মাল, হুম হুম ঠিক আছে? এবার যেটা হয় যখন মানে আমি কথা বলছি তোমাকে, জুন মাসের আমি কনসিভ করে গেছি। এবার কনসিভ করলে মানে এটা হয়তো তুমি শুনেছো যে প্রচন্ড ফুড ক্রেভিং হয় কিছু মানুষের, হুম 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 আর কিছু মানুষের হয় যাদের খেতে টেতে গন্ধতে প্রবলেম হয়। তো আচ্ছা আমার ক্ষেত্রে হচ্ছে আমার প্রচন্ড ক্রেভিং হতো, এবং সেটা কিন্তু কোনো ভালো খাবারের উপর নয়, আচার, তারপরে টক জিনিস, এগুলোর উপর। আচ্ছা এবং আচ্ছা মানে কি হতো বলতো, যেহেতু ধরো আমার শ্বশুরমশাই আর আমার হাজবেন্ড ছাড়া আর উনি ওই মানে মাসি ছাড়া তো বাড়িতে কেউ নেই, তো ওরা সারাদিন না আমাকে সবকিছু টাইমে টাইমে খাইয়ে দিত, করিয়ে দিত, সবকিছু করিয়ে দিত। তারপরেও না রাত বাড়লেই আমার খিদে পেয়ে যেত হুম অদ্ভুত ভাবে। এবার আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলি, আমার বাড়িতে মানে এই বাড়িতে সবাই বলে যে আমার শাশুড়ি মা প্রচন্ড সংসার ভালোবাসতেন, তো শাশুড়ি মার কোথাও একটা প্রেজেন্স আছে। তো অনেকেই বলে যে এই বাড়িতে তোমার মা মানে শাশুড়ি মা এখনো আছেন, আমাদের রিলেটিভরা। তো এই ফিলিংটা না আমাকে কোনোদিন ভয় দেয়নি, বিশ্বাস করো। মানে একজন মানুষ যে নেই, তার প্রেজেন্স কেউ বলছে আছে, এই ফিলিংটা আমাকে কোনোদিন ভয় দেয়নি। ইভেন আমার বাবার ক্ষেত্রেও তো সেম ঘটনা ঘটেছে, যার জন্য আমি ওই প্রেজেন্সটা দেখার চেষ্টা করতাম। এবার হুম স্পেসিফিক্যালি একদিন রাতের কথা বলি। আমি এই রাত্রেবেলায় না আমার শ্বশুরমশাই কি করতো, 3 বয়াম আচার বানিয়েছিল আমার জন্য। এবার আমি রাত্রেবেলায় না আচার চুরি করে খেতে যেতাম। হুম 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 এবার বেশ রাত, তখন রাত্রি 2:30-3টা বাজছে। তো আমি এরকম আচার খেতে গেছি। এবার আমার রুম থেকে বেরিয়ে না আমাদের ডাইনিং এর এরিয়া যেটা, ওটা পুরোটা কিন্তু মানে লাইট অফ থাকে রাত্রেবেলা। হুম 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 আর আমি না ওই রাত্রেবেলা ওরকম ভূতের মতো ঘুরে বেড়াই ওই মাঝখান হুম দিয়ে। হুম 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 এবার মানে এখন ব্যাপারটা এরকম শোনাচ্ছে, কিন্তু সেই ডেটের কথা যদি আমি তোমাকে বলি, তো আমি যখন আচারটা নিচ্ছি খাবো বলে, তো আমার না মানে কোনোদিন যেন তো এরকম ফিলিং আসেনি। এর আগে একবার এসেছে একটা ঘটনাতে, কিন্তু মানে এরকম হঠাৎ করে এরকম ফিলিং কিন্তু আমার আসে না। আমি কিন্তু খুব সাহসী, আচ্ছা ঠিক আছে? আমার হঠাৎ করে মনে হচ্ছে যে আহ, আমি যতবার না আচারটা তুলছি আমার মনে হচ্ছে যেন
আমি কি কিছু দেখলাম? এবার তুমি দেখবে অনেক সময় অন্ধকারে কি হয়, একটা মানে ফেড আউট, লাইটটা ফেড ইন, এরকম হয় না? যে অন্ধকারের মধ্যেও দেখবে তুমি বেশ কিছুক্ষণ থাকতে থাকতে তোমার চোখটা কিন্তু অ্যাডজাস্ট করে যায়। ঠিক আছে? তো আমার কেন মনে হচ্ছে যে আমি কিছু দেখলাম, মানে আমি ভয় পেয়ে গেছিলাম। মানে যখনই মাথায় ওই থটটা চলে এসছে আমি ভয় পেয়ে যাই। আমি যথারীতি মানে আচার নিয়ে আমার ঘরে ঢুকে যাই। এবার মানে সমস্ত কিছু না সেরকম কিছু মানে অদ্ভুত, মানে সেরকম কিছু হচ্ছে না তখনও অব্দি। সমস্ত কিছু নর্মাল। এখন তোমাকে আমি 6 তারিখের পরে ধরে নাও 3-4 দিন পরের কথা বলছি। হঠাৎ করে আমার হাজবেন্ড, আমি কিন্তু স্বপ্ন দেখতে খুব ভালোবাসি, আর আমার হাজবেন্ড কিন্তু একদমই স্বপ্ন দেখা দেখির দিকে নেই, ও পরে আর ঘুমিয়ে যায়। ওকে এবার ও না হঠাৎ করে ওর মায়ের স্বপ্ন দেখতে শুরু করে। ওকে 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 ঠিক আছে? এবার ও কিন্তু ওর মাকে অসম্ভব লেভেলে ভালোবাসতো। মানে এখনো পর্যন্ত যদি আমি আমার বরের চোখে কোনোদিন জল দেখেছি সেটা ওর মায়ের জন্য। ঠিক আছে? তো মায়ের স্বপ্ন দেখতে স্টার্ট করে, এবং আমি যেহেতু অনেক আগের থেকে ওকে আমার স্বপ্নগুলো নিয়ে খুব ডিসকাস করতাম, যে আমি এই স্বপ্ন দেখেছি, ওই স্বপ্ন দেখেছি, যে ভুলভাল দেখলেও ও আমাকে ওরম একদিন মানে ডিসকাস করে যে জানো আমি মায়ের স্বপ্ন দেখছি। আমি ওকে বললাম তাই, তুমি মায়ের স্বপ্ন দেখেছো? আমি বলছি জানো আমিও তোমার মায়ের স্বপ্ন দেখেছি। এবার ও একসাথে বলছে যে দুজনে মায়ের স্বপ্ন দেখেছো? একসাথে এই 3-4 দিনের মাথায়। এবার আমার স্বপ্নটা একটু বলি, এটা বললে তুমি বুঝতে পারবে। আমি স্বপ্ন দেখছি যে আমরা একটা কোথাও গিয়েছি ঘুরতে, এবং ওর মা প্রেজেন্স মানে বেঁচে আছে। ঠিক আছে? ওকে এবার আমি স্বপ্নতে দেখছি আমাদেরকে একটা কোথাও শুতে দিয়েছে, কোন একটা খাটে, যে খাটে না একসাথে 4 জন মহিলাকে শুতে দিয়েছে। তো আমি ওর মাকে বলছি যে আমি ধারে শোবো না, আমি ধারে শুলে আমি পড়ে যাব। তো ওর মা আমাকে বলছে তুই শো না, আমি তোকে ধরে থাকবো। কৌস্তব তুমি বিশ্বাস করবে না, স্বপ্নটাতে আমি শুলাম, আমাকে ওর মা এরম ধরলো। যখন ধরলো না তখন কিন্তু ওর মায়ের হাতটা আর মানুষের হাত নেই। মানে কেন? ওর মায়ের হাতটা এরকম ভাবে আমাকে ধরে পুরো না লক করে নিল। ওকে ওকে এই স্বপ্নটা দেখে না আমার খুব আনন্দ ফিল হয়েছিল, যে কোথাও একটা, হয়তো আমার মনে হয়েছিল আমার শাশুড়ি আমাকে হয়তো Protect করছে। এরকম একটা নিউজ সেই জায়গায় আমাকে হয়তো প্রোটেক্ট করছে। কিন্তু এই বলে তুমি ফিলিংটাই কিন্তু মানুষের আমার হাত না, এসেছিল। তাহলে হাতটা কিরকম ছিল? হাতটা মানে ওনার সেই ছোটবেলা আমরা বুমারের অ্যাড দেখতাম, মনে আছে? সেই লম্বা হাত হয়ে যেত, হুম 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 গোল এটা করে স্বপ্ন ধরে তো নিল। দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং স্বপ্নটা দেখার পর না আমি খুব খুশি, যে আমার কোথাও একটা ফিলিং আসলো যে আমাকে হয়তো উনি প্রোটেক্ট করছেন। ঠিক আছে? এবার আমার হাজবেন্ড আমাকে স্বপ্নটা বলছে, শোনো, আমরা কিন্তু এর আগে ডিসকাস করিনি কোনো কিছু। ও বলছে ও খাট থেকে পড়ে যাচ্ছে আর ওর মা ওকে ধরে নিল। আচ্ছা, প্রোটেক্ট করছে এটা বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ। এবার এই স্বপ্ন দুটোই যখন আমরা দুজন এরকম ভাবে দেখি না, তখন আমার কোথাও একটা মনে হয় যে মা প্রোটেক্ট করছে। এবার এই সিচুয়েশনে একটা দেখবে মানসিক জোর খুব লাগে, কারণ সেই সময় কিন্তু আমার প্রচন্ড মুড সুইং হচ্ছে, স্বাভাবিক সেটা হওয়া। কনসিভ করে আছি, আনন্দও হচ্ছে, ভয়ও লাগছে, সবকিছু মিলিয়ে। হুম এবার তোমাকে জানাই, এরকম চলছে সুন্দর। এবার এই টাইমটাই না আমার একটা জিনিস শুরু হয়, সেটা হচ্ছে জুন মাসের 20 তারিখ নাগাদ। জুন মাসে 18 তারিখে মাসি ছুটি নিল বাড়ি যাওয়ার জন্য। হুম 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 এবার আমার হাজবেন্ড বললো যে মাসি এই টাইমটা তুমি ছুটি এত নিও না, কেননা ওরও তো শরীর খারাপ, এবার তুমি না থাকলে তো ওকে যত্ন নেওয়ার কেউ নেই এখানে, তো তুমি ছুটি নিও না, কেননা খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যাবে, সব অসুবিধা হয়ে যাবে। তো মাসি বললো আমি 1-2 দিনেই চলে আসবো। তো উই সেড ওকে, যান। উনি ফিরে এলেন। উনি ফিরে আসার পরে, এই যে ফিরে এলেন তারপরে ঘটনাটা ঘটলো, এটা এখন আমি তোমায় যেভাবে বলতে পারছি, এটা কিন্তু সেই টাইমে আমাদের এইভাবে মাথায় স্ট্রাইক করেনি। ওকে ওকে তো উনি ফিরে এলেন, ফিরে আসার পরের দিন থেকে, মানে উনি 17 তারিখ মনে হয় গেলেন, 19 তারিখে ফিরে এলেন। 20 তারিখে আমার প্রথম না একটা ব্রাউন ডিসচার্জ স্টার্ট হয়। আচ্ছা আচ্ছা এবার কনসিভ করা অবস্থায় না এরকম ব্রাউন ডিসচার্জ খুব ভালো নয়, ভালো সাইন নয় একদমই।
ওকে। তো আমরা ইমিডিয়েট 21 তারিখে ডাক্তার দেখাতে চলে যাই। এবার ডাক্তার দেখেই না, এখানে একটা লোকাল ডাক্তার হঠাৎ করে শুনেই বলছে যে না কিছু তো করা যাবে না, আমি যা এই যদি ব্রাউন ডিসচার্জ হতে থাকে তাহলে আপনার বাচ্চাটা দাঁড়াবে না। যখনই কথাটা এরকম বলে দিয়েছে না, আমার মানে একটা মানে তুমি বুঝতেই পারছো, মানে একটা মানে কনসিভ করা অবস্থায় প্রথম বাচ্চা, তার যদি কেউ কোনো ডক্টর বলে যে দাঁড়াবে না, মানে কিরকম মানসিক অবস্থা হতে পারে। আমাকে কিছু ওষুধ দিয়ে উনি ছেড়ে দিলেন, আমি বাড়ি চলে এলাম। আমি তো সেদিনই ডিসিশন নিলাম যে আমরা ডক্টর চেঞ্জ করব, ঠিক ওকে। আছে। তো বাড়িতে এসে আমার যথারীতি না রাত্রেবেলায় ঘুম আসছে না, এত টেনশন, এত হতাশা একটা। কিন্তু জানো তো, আমার কোনো অংশে আমার ক্রেভিং যে নষ্ট হয়ে গেছে বা যে সিমটমস গুলো হয় সেগুলো নষ্ট হয়েছে সেটা হয়নি তখন অবধি। তো আবার ওরকম রাত্রেবেলায় খেতে গেছি, আমার না সেই দিন আবার সেম ফিল হয়েছে, ওকে। ওকে। Same. ওকে। ওকে। যে কেউ কেউ তো আছে, কেউ তো দাঁড়াচ্ছে, কেউ তো এসে, কাউকে একটা আমি ফিল করছি দেখতে, হুম হুম হুম। ঠিক আছে। এবার আমার বর কিরকম বলতো, ওকে না যদি তুমি কোনো কিছু আনন্যাচারাল জিনিস বলো, হুম। ও না সবকিছুর পেছনে একটা করে যুক্তি দিয়ে দেবে, ওকে। একদম বিশ্বাস করে না। হুম। এবং মানে মানে ভূত প্রেতে তো বিশ্বাস করেই না, ইভেন মানে ওর মধ্যে না ঠাকুরের প্রতিও ভক্তিটা একদমই নেই, মানে মা মারা যাওয়ার পর থেকে, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে। তো আমি যখন ওকে সেই দিনও ওরকম লাফাতে লাফাতে ঘরে ঢুকলাম, আমি মানে দৌড়ে এক দৌড়ে দিয়ে আমি ওকে বলছি আমার না ভয় লাগছে। হুম। এবার ও প্রচন্ড ঘুম কাতুরে মানুষ, ও ঘুমিয়ে গেলে না আর ওর হুঁশ থাকে না, বলছে হুম। ঘুমিয়ে যাও, সকালে উঠে দেখছি তোমার কিসে ভয় লাগছে। তো না লিটারেলি পাত্তা দিল না। এবার আচ্ছা। আমি তো শুয়ে আছি, আমার রুম থেকে না আমাদের দরজাটা একদম সামনে, মানে আমার বেড থেকে হুম হুম হুম। আমার না কন্টিনিউয়াস কৌস্তব, মানে আমি তোমাকে এটা ধরে নাও 2:30-3টার কথা বলছি, সকাল হওয়া অবধি আমি এক নাগাড়ে না একটা মানুষ দরজার দিকে তাকিয়ে আছে, আমি থেকেছি। এটা স্বপ্ন দেখছো? না আমি তাকিয়ে আছি, মানে রুমে আচার নিয়ে ঢোকার পরে আমি দরজার দিকে মানে তাকিয়ে তুমি বসে। রাতে জেগে এই জিনিসটা দেখছো যে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে? হ্যাঁ, কিরকম? মানে আমি তো যখন ডাইনিং রুমে ঘুরছিলাম আচারটা নিচ্ছিলাম, তখন তো আমি একজনের প্রেজেন্স ওখানে ফিল হুম করেছি হুম যে হুম কিছু হুম একটা আমি বুঝতে হুম পারছি। হুম। আমি লাফাতে লাফাতে ঘরে এসে আমার বরকে বললাম, আমার বর পাত্তাও দিল না। আমি দরজাটা লক করে শুয়ে পড়লাম, ও শুয়ে আছে পাশে, কিন্তু আমি কন্টিনিউয়াস দরজার দিকে তাকিয়ে আছি, কারণ একদম যে দরজার যে মানে দরজাটা লাগিয়ে দেওয়ার পরে দরজার ওখানে তো একটা কর্নার হয়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ওই কর্নারে আমার মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে, কেউ একজন, মানে একদম পুরো মানুষ, মানে কি বলবো তোমায় কৌস্তব, মানে একটা কালো কিছু, ঠিক আছে। আমার রুম মানে তুমি কিন্তু তাকে দেখতে পাচ্ছ না, একটা হ্যাঁ মানে হ্যাঁ, ছায়ার একদম টাইপের কিছু একদম দেখছো? একদম ছায়া টাইপের। আচ্ছা আচ্ছা। এবং আমি তোমাকে এই বিষয়ে একটা কথা বলি, আমার ঘর কিন্তু একদম অন্ধকার থাকে না, আমার হুম। ঘরের ভেতরে যে বাথরুমটা আছে সেটা লাইট কিন্তু জ্বলে, আর বাথরুমের যে তলার মধ্যে না একটু আমাদের গ্যাপ আছে, যার জন্য ঘরে কিন্তু লাইট ঢোকে। তেমন নয় কিন্তু আমার রুম একদম ঘুরঘুটে অন্ধকার। আমি কিন্তু ওই কর্নারে একটা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখছি। আমি 3-4 ঘন্টা আলো ওঠা অব্দি ওরকম তাকিয়ে থেকে গেলাম। মানে তুমি ঘরেই ঢুকলে না? আমি ঘরে শুয়ে আছি, আমার খাটে, আমার খাটে শুয়ে শুয়ে আমি সামনে তাকিয়ে দেখছি ওকে ওকে। হুম। যে আমার ঠিক মনে করো 3 হাত দূরত্বে কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার আমি তোমাকে যেটা বলি, এটা তো ধরো হলো এরকম ইনসিডেন্টটা যে একটা ভয় পেয়েই গেলাম, ভেতরে একটা ভয় ঢুকে গেল আমার মধ্যে, ঠিক আছে। এবার যেটা স্টার্ট হলো, এরপর থেকে আমি না ওই একা গিয়ে ধরো কিছু আনবো, এই জিনিসটা টোটালি আমি স্টপ করে দিলাম একদম। আমি আচ্ছা। বেরোবোই না রাত্রে, কুচবি হয়ে যায় এরকম একটা। তো তারপরে যেটা স্টার্ট হয় যে আমার কিন্তু আস্তে আস্তে আমার প্রেগন্যান্সিটা খারাপের দিকে যেতে থাকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ব্রাউন ডিসচার্জটা আস্তে আস্তে আরো রেডিশ হয়ে গেল, হুম আমরা হুম, হুম। ডক্টর চেঞ্জ করলাম। ডক্টর দেখে যখন টিভিএস করছেন, তখন উনি দেখছেন আমার 2টো স্যাক হয়েছে, ঠিক আছে, মানে যেটাতে বেবি ভেতরে থাকে হুম। সেই স্যাকটা 2টো হয়েছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। একটার মধ্যে মানে বেবি গ্রো করছে হুম। আর একটা এমটি।
আচ্ছা। তো ডক্টর বলছে যে আমি তো এখনো সমস্ত কিছু পজিটিভ দেখছি, আমি এখনো তোমাকে ওষুধ দিয়ে ট্রাই করব। অন্য ডক্টর কিন্তু এটা। হুম 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 ঠিক আছে, তো উনি ওষুধ দিলেন আমাকে। আমি কিছুটা হোপফুল আর কিছুটা বেশ ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, হুম তো আলটিমেটলি জুলাই মাসে আমার মিসক্যারেজ হয়ে যায়। মিসক্যারেজ হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা। যখন মিসক্যারেজটা হলো না কৌস্তব, মানে হুম আহ, সবার মধ্যে তো কি হয়, ধরো বাবা এতটা আশা করেছিল, ও হুম এতটা আশা করেছিল, হুম 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 সবাই আশা করেছিল, সবার মধ্যে একটা কষ্টের ছাপ। তো স্বাভাবিক। মানে বাড়িটা না মানে এক ঝটকায় সেই খুশির জায়গা থেকে একদম নেমে না একটা ডিপ্রেশনের মানে ঘাঁটি হয়ে গেল সবার জন্য। হুম 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 এবার তার মধ্যে আমরা সবাই কি চেষ্টা করছি, আমার হাজবেন্ড চেষ্টা করছে যাতে আমার মুড ঠিক থাকে, হুম এই থাকে সেই থাকে। তো আমাকে বললো তুমি কদিন বাড়িতে ঘুরে এসো, আমার বাবার বাড়িতে। বাড়িতে। হুম হ্যাঁ, এবার যেহেতু কনসিভ করার পর থেকে ট্রাভেল করা তো যেত না, যার জন্য ওই প্রায় 2 মাস আমি যেতেই পারিনি, মানে জুনের ফার্স্ট থেকে জুলাই শেষ অব্দি। এবার ইন বিটুইন একটা জিনিস যেটা হচ্ছিল, যেখানে আমি কনসিভ করে আছি, আমার মানে চারপাশে সবাই এত ভালো জিনিস চলছে, আমার বিয়ের পর থেকে কনস্ট্যান্ট একটা জিনিস হতো, সেটা হচ্ছে বাড়িতে ঝগড়া। আচ্ছা। মানে আজ মানে তোমার অব্দি হাজবেন্ড কোনোদিন এন্ড তোমার আমার ফাদারের হাজবেন্ড আমার শ্বশুর মশাইয়ের হোক, আমার হাজবেন্ড আর আমার হোক, মানে ঝগড়া দিনে একবার হবেই। মানে এরকম একটা জিনিস হয়ে গেছিল যে ওইটা ওইটা মানে সেই ভাত ডালের মতো নেসেসিটি, রোজ একবার ঝগড়া হবেই। হুম ঠিক আছে, এবার আমি বাড়ি গেলাম। এবার আমার হাজবেন্ডের মধ্যেও না কিছু একটা, এই ঝগড়া বলো, আমার মিসক্যারেজ বলো, আমার মুড সুইং বলো, তো আমার তো কোথাও একটা মাথার মধ্যে নেগেটিভিটি ঘুরেই যাচ্ছে, তার মধ্যে আমি ভয়ও পেয়েছি। তো আমার মধ্যে যেটা হলো কি বলতো, আমার আর ওর মধ্যে না একটা মেন্টাল ডিফারেন্সিয়েট স্টার্ট হলো। হুম ঠিক আছে, এবার আমি বাড়ি গেলাম। আমার বাড়ি যাওয়ার পরে না বিটুইন মানে আমার হাজবেন্ড আমার মধ্যে যে একটা মানে মনোমালিন্য হয়েছিল না, সেটা একটু ঠিক হয়ে গেল। এবার যদি তুমি সেটাও বলো, তাহলে এটা কোইন্সিডেন্টলি যে আমি একটু ডিস্টেন্সে গেছি, দুজনেই হুম দুজনকে মিস করছি, ঠিক হয়ে গেছে এটা। ঠিক আছে, হুম এবার আমার হাজবেন্ড যেদিন আমাকে রেখে ফিরছে, সেদিন একটা ঘটনা ঘটে। কি ঘটনা? সেটা হচ্ছে আমাদের আহ, যে গাড়িটা আছে, আমাদের গাড়ি তো নিচেই আমাদের গ্যারাজে পার্ক করা থাকে। তো হুম আমাদের গাড়ির দেখবে সামনের সিটের ওখানে না একটা ওই জায়গা থাকে যেখানে ছোট ছোট জিনিসপত্র রাখা যায়, হুম দুটো সিটের মাঝখানে। তো কি কারণে আমার হাজবেন্ড ওটা খুলেছে, তো ওটাতে দেখছে একটা আলতা, একটা ফল রাখা। আলতার ফল রাখা? হুম, আচ্ছা। তো ও প্রথমে অবাক হয় যে চলো ফলটা না হয় কেউ নিয়ে এসে খেয়েছে, গাড়িতে রেখেছে, আলতাটা কেন রাখা। হুম হুম আর ও কিন্তু আমাকে বাড়িতে মানে ড্রপ করে যেদিন যাচ্ছে সেদিনের ঘটনা, ও হুম কিন্তু আমাকে কিছু বলেনি। ও এসে বাবাকে জিজ্ঞাসা করেছে, বাবা বলছে না আমি তো জানি না কিছু এরকম। ঠিক হুম আছে, এবার গাড়ির চাবি তো ধরো ওপরেই থাকে, ওটা গাড়ি ওপর থেকে খুলতে হয়। ঠিক আছে, এবার যেটা হয় হচ্ছে আমাকে যখন ও শেয়ার করে যে এরকম গাড়িতে জানো একটা এরকম আলতা আর একটা ফল পাওয়া গেছে। আর আমাদের যে ড্রাইভার আছে না, সে খুব এইসব ব্যাপারগুলোতে বিশ্বাসী, সে খুব মানে এইসব ব্যাপারগুলো। হুম ও ফট করে বলেছে যে দাদা এটা কেউ কিছু করেনি তো, এরকম কিছু একটা। ও কিন্তু আমাকে সেটা জানায়নি, ও এইটুকুন আমাকে জানিয়ে ছেড়ে দিয়েছে যে একটা গাড়ির ভেতরে একটা আলতা আর একটা ফল পাওয়া গেছে। হুম হুম এবার আমি না মানে একে তো টেনশনে ছিলাম, হুম এবার তার মধ্যে এটা শোনা। এবার এই আলতা টালতা এইসব বিষয় না, আমার তো পাস্ট এক্সপিরিয়েন্স একটা ঘটেছে, আমার কোথাও একটা না মানে সে হয় না একদম ক্লিক করে গেছে যে এরম কিছু হয়নি তো এখানে। তখনও কিন্তু আমার কোনো ডাউট ছিল না তখনো অবধি, মানে আমি এটা তোমাকে জুলাই লাস্ট বলছি। আলতাটা দেখার পর মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এবার যেদিন আমি এটা শুনলাম তার পরের দিন সকালবেলা র্যান্ডামলি ফেসবুক করছি, বাড়িতে আছি কিন্তু আমি হুম র্যান্ডামলি ফেসবুক করছি, তো দেখছি একজন, দেখবো অনেক জ্যোতিষী ট্যারো কার্ড রিডার এখন আছে না, যে ফেসবুকে লাইভ করে প্রেডিকশনস করে, তো ওরম একজনকে আমি দেখছি ট্যারো কার্ড রিড করছে। তো
তো কি না মনে হলো, আমি হঠাৎ করে আমার মানে ডেট অফ বার্থটা ওনাকে লিখি হুম। আর টাইমিং লিখি, নিয়ে আমি ওনাকে বলি একটু আমারটা দেখে দিন না। হুম। তো ওখানে তো কি হয় যে র্যান্ডামলি অনেকবার কমেন্ট করলে তোমার কমেন্টটা চোখে পড়ে, তো হুম। ফট করে আমার কোশ্চেনটা পিক করেছে। হুম। দিয়ে পিক করে উনি ফট করে বলছেন, পারমিতা, তোমার কি রিসেন্ট কোন একটা বাজে মানে মেডিকেল ইমার্জেন্সি হয়েছে? এবার আমি তখন ওনাকে লিখছি ওখানে যে ইয়েস। তো বলছে যে পারমিতা, আমি যেটা তোমার কার্ডে দেখতে পাচ্ছি, উনি কিন্তু কার্ডটা আমাকে শো করলেন এইভাবে ফেসবুকে, হুম। 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 উনি লাইভে আছেন। বলছে আমি কার্ডে যেটা শো করছে আমাকে, তোমার কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটা সমস্যা হয়েছে এবং কোনো মিডিল এজড লোক তোমার বাড়িতে ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র রেখেছে। আচ্ছা আচ্ছা। ও যখন এই কথাটা বলে না, আমি ওটার রেকর্ডিং করেছিলাম, হুম। স্ক্রিন রেকর্ডিং। আমি সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে পাঠাই। হুম। ও বলে যে তোমার মাথা টাথা গেছে, সারাদিন বসে বসে ভূতের গল্প শুনবে আর এইসব ভাববে। এবার আমি যথারীতি ভূতের গল্প মানে যেখানে পাই, আমি আমার মানে নেইল আর্টিস্টের কাছে গিয়েও ভূতের গল্প শুনে আসি। তো ও জানে যে আমি ভূতের গল্প ভালোবাসি। তো আমাকে বলছে তোমার ওটা থেকেই তোমার এটা তুমি ভেবেই নিয়েছো যে এরকম কিছু হয়েছে, ওরকম কিছু হয়নি। আমাদের কোথাও নিজেদের লাইফস্টাইলে প্রবলেম হয়েছে বলে মিসক্যারেজটা হয়েছে। হুম। ও কিন্তু আমাকে তখন এরকম ভাবে বোঝাচ্ছে। আমার কিন্তু কোথাও ভাই মানে মাথায় একটা ঢুকে যখন গেছে, একটা তো প্রবলেম হয়। হুম। এবার এলাম আগস্ট মাসে, আমি আমার বাড়ি থেকে ফিরলাম আবার। এবার আগস্ট মাসে আমার বার্থডে, ঠিক আছে? এবার বিয়ের পরে প্রথম বার্থডে, আমার তো বিশাল আনন্দ ছিল যে আমার বর নিশ্চয়ই আমার জন্য মানে কিছু না কিছু তো প্ল্যান করবে, একটা এক্সপেকটেশন ছিল। ঠিক আমার বার্থডের আগের থেকে আমরা সবাই অসুস্থ হয়ে গেলাম, আমার শ্বশুর মশাই, আমার বর, আমি, তিনজন, ঠিক ওকে। আছে? হুম। এবার যেহেতু শরীর খারাপ হয়েছে, কি হয় দেখো, যখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম তখন কি যে প্যাম্পারিংটা আমি পেতাম। এবার হুম। বিয়ের পর আমাকে তো আমার বরকেও কিছুটা দেখতে হচ্ছে, আর ও একদমই ওষুধপত্র টাইমে খাওয়ার মানুষ নয়। হুম। তো ওকে যথারীতি আমি ওষুধ খাওয়াচ্ছি, তারপরে খাবার আছে সেটা খাওয়াচ্ছি। তো একদিন এরকম ইনসিডেন্টে মাসি ঘরে ঢোকে এবং ফট করে আমাদের মধ্যে একটা কিছু কথা চলছিল, আমরা বলি কিছু একটা কথা, হুম। আর উনি না ফট করে ওর মধ্যে বলছে, মানে উনিও একটা কমেন্ট করেন। তো আমার মাথাটা গরম হয়েছিল, আমি ওনাকেই সেই প্রথম জীবনে না মিসবিহেভ করি। আমি ওনাকে বলি যে তুমি আমাদের মধ্যে কেন কথা বলছো? এই একটা কথাতে উনি বাড়ি ছেড়ে আমাদের চলে গেলেন। উনি বাড়ি থেকে গেলেন, ঠিক আছে? আর আমার বর সামান্য জ্বর হয়েছিল, সেই জায়গা থেকে ওর নাক দিয়ে ব্লিডিং হওয়া স্টার্ট করলো। সিরিয়াসলি? হ্যাঁ। এবার ও এই রক্ত টক্ত এইসব ইনজেকশন বিভৎস ভয় পায়। ওর যখন নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কৌস্তব, লিটারেলি 7-8 দিন এইটা আমরা মানে সহ্য করেছি, মানে এরকম গামছা ধরে আছে, হর করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। ওর প্রেসার মাপা হচ্ছে, প্রেসার হচ্ছে তখন 155 বাই এদিকে 110, মানে কি লেভেলের হাই তুমি ভাবো। হুম। 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 তো আমরা সঙ্গে সঙ্গে প্রথমে একটা জেনারেল ফিজিশিয়ান দেখানো হলো, হুম। একটা ইএনটি দেখানো হলো, তারপরে ওর প্রেসারের দেখে ওকে ওষুধ দেওয়া হলো। এবং এরম একটা সিচুয়েশনে তখন মানে আমি বাড়ির কাজও করছি, রান্না বান্নাও করছি, যেগুলো আমি একদমই পারি না, মানে যেখানে কোনো পটু মহিলা করলে হয়তো তার 1-2 ঘন্টায় যেটা নেমে যাচ্ছে, আমার সেটা 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যাচ্ছে, ঠিক আছে? বাড়ির কাজ করছি, ওকে সামলাচ্ছি, আমি না চারিদিক থেকে মানে সেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এবার হয়ে গেল আমার আবার শরীর খারাপ, আর আমার প্রচন্ড অ্যাজমার টেন্ডেন্সি আছে। এই যে আমি তোমার সাথে এখন কথা বলছি, আমি এখনো কাশছি, হুম। 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 ঠিক আছে? তো মাসিকে আবার ডেকে আনা হলো বাড়িতে। এটা হলো উনি চলে যাওয়ার পর ওনাকে ডেকে আনা হলো। এটা কতদিনের মধ্যে হয়েছে পুরো ব্যাপারটা? ওনার যাওয়ার উনি গেলেন ধরে নাও আগস্ট মাসের ওই 10-12 তারিখে নাগাদ। ওনাকে আমার জন্মদিনের আগে আমার জন্মদিনের দিন কি তার পরের দিন মানে 18 তারিখে ডেকে আনা হলো আবার, ঠিক আছে? এবং ডেকে আনা হলো বলতে ফোন করা হলো যে মাসি তুমি আসো, বাড়িতে সবাই অসুস্থ। উনি আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে এলেন। ওকে। এবার এই ইনসিডেন্টটা বলি, মাসি কিন্তু একা আমাদের বাড়িতে থাকতেন না, ওনার এক নাতিও আমার বাড়িতে থাকতো এবং আমার শ্বশুর মশাই কিন্তু ওর যাবতীয় দায়িত্ব সমস্ত কিছু ওই নাতির নিয়েছিল, ঠিক আছে?
এবার আগস্ট মাসে যখন উনি সেকেন্ড টাইম ফিরে এলেন না, হুম। তখন আমি ততদিনে কিন্তু আমার মাথায় ওটা স্ট্রাইক করেই আছে যে এই বাড়িতে কিছু হচ্ছে, হুম 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 কিছু তো মানে নর্মাল নেই, কারণ তার আগে আমি ভয়ও পেয়েছি। আর আমি জেনারেলি কিন্তু এরকম ভয় পাওয়ার মানুষ নই, হুম ঠিক আছে। আর তার থেকেও বড় ব্যাপার, ডিরেক্টলি আমার সাথে কিন্তু ওই একটা এই ইনসিডেন্ট আর আগের একটা ইনসিডেন্ট ছাড়া কোনোদিন কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিন্তু আমার সাথে হয়নি। সেটার কারণ আছে, আমি তোমাকে বলেওছি, পরবর্তীকালে আবার বলবো। তো তখন না আমি একদিন ব্ল্যাক ম্যাজিক সার্চ করি, অ্যান্ড সেই মানে ভিডিওস গুলো আসতে থাকে যার মধ্যে তোমার ভিডিওস আসে। আচ্ছা আচ্ছা তো আমি শুনতে শুরু করি, হুম ঠিক আছে। সেই অনুযায়ী আমি জানতে পারি ওই গোল্ডফিশের ঘটনাটা, যেখানে গোল্ডফিশ বাড়িতে থাকলে কিছু অশুভ থাকলে জানা যায়। সুদেশ নদীর ঘটনাটা I guess, একদম 6B একদমই তে। হুম 6B, ঠিক আছে। হুম তো আমি গোল্ডফিশের ঘটনা যখন পাই তখন আমি দেখি যে না, আমাকে শিওর হতে হবে যে বাড়িতে কিছু আছে, হয় আছে আর নয় নাই, আমার মনের ভুল আর নয় আছে। হুম হুম তো আমার এই শ্বশুর বাড়িতেও না বেশ কয়েকটা খালি অ্যাকোরিয়াম ছিল, আগে পোষতেন ওরা, মানে যখন মাছ ছিল, এখন খালি ছিল। আমি তার মধ্যে একটাকে পরিষ্কার করে বেশ 7টা অরেঞ্জ গোল্ডফিশ, একটা কালো গোল্ডফিশ নিয়ে আসি। ওকে তো আমি সবাইকে বাড়িতে বলি যে এটা লেফট সাইডে রাখলে বাস্তুর জন্য খুব ভালো। আর আমার হাজবেন্ড কিন্তু একদম পেটস রাখা পছন্দ করে না, তার হুম। কারণ হচ্ছে আমার বাড়িতে 5টা কুকুর আছে, ও দেখে যে আমার মা কি হারে বন্দি হয়ে গেছে, তো ও চায় না যে এখানে ও বন্দি থাকুক, তাহলে আমাদের কোথাও কিছু বিপদ আপদ হলে আমরা ট্রাভেল করতে পারবো না, হুম হুম ঠিক আছে। ওদিকে কিন্তু অসম্ভব ভালোবাসে, তাও নিজের ফিলিং এর ওপর কন্ট্রোল রেখেছে। বাড়িতে কিন্তু পেটস ভালোবাসতো না ও আগে। হুম তো মাছগুলো আনা হয়, মাছগুলো আনার 2-2.5 দিন 3 দিন পর থেকে মাছগুলো মরতে শুরু করে, একটার পর একটা। এবার আগে তোমাকে বলি যে আমি কিন্তু কোনো মানে এমন নয় যে এই প্রথমবার মাছ পুষছি, আমি কিন্তু বরাবর মাছ পুষেছি আমার বাড়িতে। হুম তো আমি কিন্তু মানে জল মেনটেন করা, ওর কি রকম অক্সিজেন লাগবে, প্রেসার লাগবে, সবই কিন্তু কিছু অল্প বুঝি। হুম তো মাছগুলো মরছে। এবার আমি না কালো গোল্ডফিশটা কি সবার লাস্টে মারা গেছে? একদমই গল্পের মতো, মানে সুদেশ নদীর ঘটনাতে আমি যা যা শুনেছি হুম। একদমই তাই। এবার আমি কি করতাম, নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেই ধরে নাও 3টে অরেঞ্জ মরে গেল, আমি আবার 3টে এনে ওর মধ্যে ভরে দিতাম, আচ্ছা ঠিক আছে। হুম আবার 4টে মরে গেল, আবার ভরে দিলাম। এবার এই চলছে আমার সাথে, ঠিক আছে। আবার কোথাও তো ধরো, আর রাত্রেবেলা বেরোনো তো আমার বন্ধ হয়ে গেছে, রাত্রেবেলা আমি রুমের বাইরে বেরাই না। হুম এবার আগস্টের এন্ডের দিকে আমি যেটা করলাম সেটা হচ্ছে তুলসী গাছ। হুম তোমার ঘটনায় শুনেছি, ঠাকুর ঘরের বারান্দা আছে আমার একটা, ওখানে রাখা হয়েছে, এবং প্রচুর বাড়িতে গাছ কিনে নিয়ে এসেছি আমি সেই সময়। সব গাছ বেঁচে আছে, তুলসী গাছটা মরে যাচ্ছে। হুম তারপর? হলো, এবার আমি ভাবছি যে কি প্রবলেমটা কি তুলসী গাছের সাথে। আমি তুলসী গাছের মধ্যে দুধ, হলুদ, মানে ইউটিউব থেকে এমন কিছু বাদ নেই যা দিইনি, কিন্তু আমি তুলসী গাছ বাঁচাতে পারছি না। আমি কিন্তু একদম আধ্যাত্মিক পার্সন নই, আমি কিন্তু পুজো আর্চা কিচ্ছু করি না, ওকে ঠিক আছে। হুম তো এবার সেপ্টেম্বরে কি হলো, সেকেন্ড টাইম আমাদের বাড়িতে সবার শরীর খারাপ হলো। এবার তোমাকে একটা কথা বলি, আমাদের কিন্তু একমাত্র আমার একটু ঠান্ডা লাগা বা এইসবের ধাত আছে, আমার শ্বশুর মশাই কিন্তু খুব স্ট্রং ফিট, আমার হাজবেন্ডের কিন্তু সচরাচর শরীর খারাপ হয় না। আর আমরা যখনই অসুস্থ হচ্ছি তখনই না 3জন একসাথে অসুস্থ হচ্ছে, আচ্ছা হুম ঠিক আছে। এবার এই টাইমে যখন আমরা অসুস্থ হলাম, তারপরে শরীরটা ঠিক হলো সবার, প্রথমবার এবার আমার বাড়ির থেকে আমি লিওকে নিয়ে এলাম। লিও হচ্ছে আমার সেন্ট বার্নার্ড, আচ্ছা ঠিক আছে। হুম হুম ও আমি একটা জিনিস তোমাকে ভুলে গেছি বলতে, আগস্ট মাসে যখন এই গোল্ডফিশের ঘটনাগুলো হচ্ছিল, তখন আমি প্রথম নিয়ে আসি হচ্ছে, আমার মা যখন আসে, আমার মা প্রত্যেক মাসে এখানে আসে, হুম তখন মা বাবানকে নিয়ে আসে। বাবান হচ্ছে আমার স্পিচ। আচ্ছা আমার বাড়িতে 5টা কুকুর আছে, তো ওদেরকে দেখার বাড়িতে লোক আছে, মানে ওর মা এলে ওরা থাকেন। হুম
তো স্পিচটাকে প্রথম নিয়ে আসি। এবার আমার স্পিচটার বয়স হচ্ছে এখন 12 বছর। আমার স্পিচটা আমাকে ছাড়া কাউকে চেনে না, মানে ও যদি আমাকে পেয়ে গেল তাহলে ওর মানে আর কিচ্ছু লাগে না এই পৃথিবীতে। ওকে। সেই কুকুর আমার বাড়িতে এসে থাকছে না, খাচ্ছে না। তুমি ভাবো যে কুকুরটা আমাকে ছাড়া কিছু বোঝে না, চেনে না, সে আমাদের বাড়িতে এসে বাড়ির খাচ্ছে না। ভাইবসটা ভালো লাগছে না তার মানে। হ্যাঁ, বাট তখন না আমি ওটা ফিল করিনি কিন্তু। হুম এবার আমার কিন্তু কুকুর আনার একটা কারণ ছিল যে আমি জানি যে যেখানে কুকুর একটু অস্বস্তি ফিল করবে সেখানে সামথিং ইজ রং। হুম হুম তো ওরা বাবান ভালো সেন্স করতে পারে। হ্যাঁ, বাবান 4 দিনের মাথায় চলে যায়, মা নিয়ে চলে গেল ওকে, রাখতে যেহেতু পারছে না থাকতে এখানে। চাইছে না, খাচ্ছেই তো না। এবার একটা তুমি ভাবো যে ও যদি না খাই দিনের পর দিন, আমাদের নিজেদের মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো আগস্ট মাসে কিন্তু 4 দিন এসে বাবান চলে যায়। সেপ্টেম্বরে আমি লিওকে নিয়ে আসি। এবার লিও হচ্ছে আমার সেন্ট বার্নার্ড, বিশাল ব্রিড, বিশাল দেখতে। কিন্তু লিও হচ্ছে মোস্ট মানে ভোদাই কুকুর যদি কাউকে বলা হয়, যে একটা স্পিচের কাছে মার খেয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে যায়। সেন ও মান্না জীবনে, যেটা। হ্যাঁ, জীবনে কোনোদিন কাউকে বাইট করেনি। হুম হুম ও ছোট ছোট যে বাচ্চা হয় না আমার বাড়িতে, সেই বাচ্চাগুলোর কাছে মার খায় বসে বসে। ওকে। এবার সেই কুকুরটাকে নিয়ে এলাম। কিউট নিয়ে মানে এসে বেসিক্যালি। হ্যাঁ মানে কিউট, ও না ও কামড়াতেই জানে না। মানে হুম আমি ওকে আজ অব্দি দেখিনি যে কোনো লোক এলো আর ও ঘ্যাও ঘ্যাও করে তেড়ে গেল। এটার মধ্যে ওর নেচারেই নেই। অত বড় দেহটাই যা লোককে দেখে ভয় পেয়ে যাবে যে আরে বাবারে এত বড় কুকুর, তারপরে দেখবে যে মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, এরকম একটা ব্যাপার ওকে নিয়ে। তো ওকে নিয়ে আসি, মা বললো ওকে নিয়ে যাও, ও থাকবে, ঠিক আছে। হুম হুম ওকে নিয়ে আমরা মালদা যখন ঢুকলাম সেপ্টেম্বর মাসে, হুম তখন ধরে নাও এই সন্ধ্যেবেলা 8টা 9টা বাজছে। হুম তো আমার শ্বশুর মশাই তো ওকে দেখে বিশাল খুশি হলো যে ফাইনালি লিও এসছে, আর এত বড় চেহারার একটা কুকুর নিয়ে বেরোবেন, উনি খুব খুশি। তো উনি লিওকে নিয়ে ছাদে গেছেন, আমিও দাঁড়িয়ে আছি কিন্তু, ছাদটা ঘোরাচ্ছেন, মানে পুরো বাড়িটা ইন্ট্রোডিউস করছেন লিওর সাথে। হঠাৎ করে মাসি এলো, যে কুকুরটা কাউকে ঘুম অব্দি করে না, ভুক অব্দি করে না, সে প্রথমবার অস্থায়ীভাবে মাসিকে চার্জ করতে গেল। মাসি কোনো রকমে ছাদের দরজাটা টেনে নিচে নেমে চলে এসেছে, বেঁচে গেছে। আমি তো অবাক, মানে এতটাই অবাক যে আমি আমার মাকে ফোন করে বলছি, মা জানো লিও মাসিকে তেড়েছে। তো তারপর কি হলো? মানে অদ্ভুত ঘটনা এটা, এটা কোনোদিন মানে হয়নি এরকম কিছু। তো লিওকে নিচে নিয়ে আসা হলো। এবার মানে কি হয়েছে, আমরা যে রুমটায় শুয়ে আছি সেখানে তো লিওকে রেখেছি। লিও না, আমি যদি বাথরুম যাচ্ছি লিও বাথরুমে আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকছে, আমি যদি এদিকে যাচ্ছি সেখানে যাচ্ছে, আর কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছে। এবার 12টা 12:30 নাগাদ আমার হাজবেন্ড ফিরে এলো দোকান থেকে, ঠিক আছে। এবার ও আসার পরে লিও ওকে কন্টিনিউয়াস এইটা বোঝাচ্ছে যে ও থাকবে না, মানে ও গেটের দিকে যাচ্ছে, ওর বাবাকে ডাকছে, গেটের দিকে যাচ্ছে, ওর বাবাকে ডাকছে। এবার ও ও কি ভাবছে যে লিওর হয়তো পটি বা হিসু পেয়েছে। ও লিওকে প্রায় 3বার ছাদে নিয়ে গেল, ঠিক আছে। ছাদে নিয়ে যাচ্ছে, ও লিও ছাদে ঘুরে টুরে আবার নিচে এসে কাঁদছে যেমনকার তেমন, ঠিক আছে। এবার যেটা হলো, পরের দিন সকালবেলার ঘটনা, এই 10টা ফসটা লিও বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের আর একটা মাসি, মানে যে বাড়ির মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এইসব কাজগুলো করতো, সেই মাসি এলো, সেই মাসি ওকে আদর করলো, ঠিক আছে। ও ওই মাসিকে কিন্তু কিচ্ছু করলো না। এবার লিও ডাইনিং রুমে বসে আছে, এই মাসি আবার এলো। আমি না হঠাৎ করে লিওকে খেয়াল করে দেখছি, ঠিক বাঘ দেখবে শিকার করতে আসার আগে একটা বেন্ড ডাউন করে না, লিও ওরম একটা পোজ নিয়ে জাস্ট জাম্প করবে, আমি লিওর কোমরটা ধরে শুয়ে পড়লাম। না হলে সেদিন মাসি গেছিল, এটা সেকেন্ড টাইম ওনার মাসিকে উপর দেখলে অ্যাটাক খসে করলো। যাচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, এটা সেকেন্ড টাইম ও অ্যাটাক করলো। ওকে ঘরে রাখা হলো, ভরা হলো। ভোরে মাসিকে দূর থেকে দেখানো হচ্ছে, আমার শ্বশুরমশাই কন্টিনিউয়াস বলছে, লিও এটা মাসি বকে না, কেন বকছো? মাসি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে ওর সামনে, ঠিক আছে। ওকে, যে কুকুরটা আমি বস বললে বসে যায়, সে আমাকে অব্দি মানছে না, মাসিকে কামড়াতে যাবে, আমি ওকে 2 হাত দিয়ে এরকম ধরে আছি। তুমি ভাবো একটা 80-90 কেজির কুকুরকে আমি ধরে আছি, কতক্ষণ সামলাতে পারবো? 80-90 কেজি ওয়েট?
হ্যাঁ, আচ্ছা। মানে সেন্ট বার্নার্ড পুরো ফুল সাইজের যেরকম হয়, আমি তোমাকে ছবি পাঠাবো একটা। হুম হুম তো আমি ওকে ধরে রাখতে পারছি না জাস্ট, তো মাসি নিচে চলে গেল, আমি ওকে ফোন করে বললাম শোনো ও মাসিকে যেভাবে অ্যাটাক করতে যাচ্ছে ওকে এই বাড়িতে রাখা যাবে না। সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মানে বাবান তো না হয় ওদের যে কুকুরটা এসেছিল তার প্রচন্ড বুদ্ধি আছে, সে নিজেকে কুকুর মনে করে না মানুষ মনে করে। হুম। আর লিও তো একদম ভোদায়, সেখানে লিও আমাদের বাড়িতে কোনো খাবারে মুখ দিল না। ওকে ওকে। ওকে যে সকালবেলা এবং রাত্রেবেলায় খেতে দেওয়া হলো, ও মুখ দিল না খাবারে, জলে অব্দি মুখ দিল না। হুম। ওকে পরের দিন মানে এক রাত থেকে পরের দিন বিকেলবেলা ওকে আবার ব্যাক টু বহরমপুর দিয়ে আসা হলো। ঠিক আছে, বাপের বাড়ি বহরমপুর, শ্বশুর বাড়ি মালদা, তাই তো? একদম। তো ওকে। ওকে বহরমপুর দিয়ে আসা হলো। হুম এবার আসি অক্টোবর মাসে। অক্টোবর মাসে যেটা স্টার্ট হলো হুম সেটা হচ্ছে আমার বর, ওর খুব নাক উঁচু, ঠিক আছে। হুম মানে কোনো খাবার ধরো একটু বাসি হয়েছে, আমরা কেউ বুঝতে পারি না পারি, ও পারে কোন খাবারে কি কম হয়েছে, কি দেওয়া হয়নি, খুব পারে এগুলো বোঝে। এবার যেহেতু বলেইছি ধরো যে আমাদের রেস্টুরেন্টের বিজনেস, ওর যথারীতি খাবার টেস্ট ব্যাপারটাও খুব ভালো বোঝে। তো অক্টোবরে কি হলো, ও না খাচ্ছে, হুম। ওই সেম খাবার আমি খাচ্ছি, আমার শ্বশুরমশাই খাচ্ছে, আমাদের কাউরির বাজে লাগছে না। ও বলছে আমাকে বাসি খাবার দিয়েছো, আমি খাবো না। মানে আগের দিন রাত্রেবেলায় করা হয়েছে, ও সেটাও খাচ্ছে না, ও বলছে আমার ভালো লাগছে না টেস্ট, আমার তেতো লাগছে। ঠিক আছে, তো এরকম চলছে ওর সাথে। এবার মা বলছে যে এক কাজ কর, তোরা তো লিওকে নিয়ে গেলি, বাবানকে নিয়ে গেলি, দুজনকে তো একা একা নিয়ে গেলি, ওরা তো এখানে সবার সাথে থাকে, ওরা মানে একা একা থাকছে বলে থাকছে না। ঠিক আছে, হুম। তো মা বললো তুই লাকি কিটিকে একসাথে নিয়ে যা, ওরা দুজন হচ্ছে দুটো কালচার পমেরিয়ান। তো আমি ওদেরকে নিয়ে এলাম লাকি কিটিকে, ওদেরকেও আমাকে 3 দিনের মাথায় গিয়ে দিয়ে আসতে হলো। থাকতে চাইছে না? না, এবার এত কিছুর পরে না আই গট এনাফ রিজন, মানে যেটা নিয়ে আমার সন্দেহ হতে শুরু করেছে। আর তার সাথে আমি কিছুটা তোমার ঘটনাগুলো শুনছি। হুম হুম এবার আমার বরের যখন খাবারের টেস্টটা এরকম কিন্তু চলছেই, ওর কিন্তু খাবার পছন্দ হচ্ছে না কিছুতেই। হুম সেম খাবার আমি খাচ্ছি, আমার শ্বশুরমশাই খাচ্ছি, আমাদের কোনো টেস্টে প্রবলেম হচ্ছে না, ওর হচ্ছে, চলছে এরকম। এবার শুরু হলো নভেম্বর মাসের কথা বলি। নভেম্বর মাসে হলো ও ঘরে ঢুকেই না হঠাৎ করে বলছে কিসের পচা পচা গন্ধ উঠছে বলতো। আমি বলি কোথায় পচা পচা গন্ধ উঠছে, আমার উপর চোটপাট করছে, তুমি জিনিসপত্র গুছিয়ে রাখছো না কিছু হয়েছে। কিছুক্ষণ পর আমার শ্বশুরমশাই উপর যাচ্ছে, বাবা বাড়িতে কি কিছু ইঁদুর টিঁদুর পচলো, কোথায় দিয়ে গন্ধ হচ্ছে, আমরা কিন্তু কেউ গন্ধ পাচ্ছি না বাড়িতে। তো ও ছাড়াও আমরা 4টে মানুষ আছি, আমি, মাসি, মাসির নাতি, বাবা, আমরা কেউ কোনো গন্ধ পাচ্ছি না, হুম ও গন্ধ পাচ্ছে। তো এরকমও হয়েছে শ্বশুরমশাই ওর মধ্যে ঝামেলা লেগেছে, আমার শ্বশুরমশাই বলছে তোর নাক খারাপ হয়ে গেছে। ঠিক আছে, হুম এবার তোমাকে একটা ঘটনা বলি। আমরা তো ধরো কনসিভ করেছিলাম আমি জুনে, তো মিসক্যারেজ হলো আমার জুলাইয়ে। এবার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমাকে ডাক্তার 3 মাসের ওষুধ দেয় একটা, যে এই ওষুধটা খাও। ঠিক আছে, এবার নভেম্বরে আমরা আবার প্ল্যান করি যে আমরা ট্রাই করব। অ্যাকচুয়ালি আমরা অক্টোবর থেকে ট্রাই করছি যে আমরা আবার বেবি নেব। হুম। তো নভেম্বরে আমরা কি করতাম, আমরা ওভুলেশনটা ট্র্যাক করতাম। আচ্ছা আচ্ছা। ওভুলেশন টাইমটা মানে গুগলে যে কোনো ওভুলেশন ক্যালেন্ডার দেখলেই হয়ে যায়, ট্র্যাক করা যায়। হুম তো নভেম্বরে প্রথম যে ঘটনাটা ঘটে, নভেম্বরে আমাদের ডাক্তার দেখাতে হবে আবার, 3 মাসের ওষুধ দিয়েছিলেন, 3 মাসের ওষুধ খাওয়া হয়ে গেছে। আমার বাড়ির থেকে আমার ডাক্তারের পুরো ফাইল মিসিং। শ্বশুর বাড়ি থেকে? হ্যাঁ, আচ্ছা। এবার এই নিয়ে তো বাড়িতে একদিন চোটপাট হলো, মানে আমি তো জানি যে মিসিং হওয়ার কোনো কথাই নেই, আমি একদম সামনে ড্রয়ারে রেখেছি যেখানে আমাদের সমস্ত প্রেসক্রিপশন থাকে, ডক্টরকে নাম লিখিয়ে দিয়েছি, যাওয়ার আগে দেখছি প্রেসক্রিপশন নেই। আমি মোটামুটি 1.5-2 ঘন্টা ধরে পুরো ঘর খুঁজলাম, আমার শ্বশুরমশাই খুঁজে যাচ্ছে, আমি খুঁজে যাচ্ছি, পেলামই না, মিসিং।
এবার তারপর? তখন আমি ওকে বলছি, ওকে বাবাকে বলছি এটা মিসপ্লেসড করা হয়েছে ইন্টেনশনালি, হুম, কারণ হুম, সমস্ত প্রেসক্রিপশন আছে, খালি ওই ফাইলটা নেই, এটা মিসপ্লেস করা হয়েছে। তো ডক্টরের কাছে যেতে পারলাম না, ওভুলেশনটা ট্র্যাক করেছি। হুম, এবার ওভুলেশনের 2-3 দিন আগের থেকে হুম, আমার আর আমার হাজবেন্ডের না একটা মানে বীভৎস রকম ঝামেলা লাগলো। আচ্ছা, আচ্ছা, তো আমি ভাবি যে আমাদের মধ্যে, আমাদের দুজনের রিলেশন জানো তো খুবই আমরা আন্ডারস্ট্যান্ডিং দুজনের প্রতি, আমরা দুজনের কোনো স্পেসে মাথা গলায় না, আমরা দুজনে একই স্বভাবের, যার জন্য আমাদের মধ্যে কোনো মানে ঝামেলা লাগে না। সেখানে হুম, আমাদের মধ্যে ঝামেলা লাগছে, ঝামেলা লাগলো। ওভুলেশনের টাইমে যেটা হলো, আমাদের রিলেশন আমরা করতে পারলাম না। ওকে, ওকে, এবার মিস হয়ে গেল টাইমিংটা। মানে মিস হলো, এবং সেটা কিন্তু মানে শারীরিক প্রবলেমের জন্য মিস হলো, ঠিক আছে? শারীরিক প্রবলেমের জন্য কেন মিস হলো? মানে মানে তোমাদের আমার ঝগড়াঝাটি হচ্ছিল না? ঝগড়াঝাটি তো হয়েইছে, হুম, তার সাথে আমার হাজবেন্ডের সেই সময় একটা প্রবলেম হলো যে ওর দিক থেকে উই ফেল টু ডু দ্যাট, ঠিক ওনার আছে? হয়তো আর জাজ ছিল না বা এরকম হ্যাঁ, টাইপের ব্যাপার। একদম হুম, একদম। এবার হুম, কি হয় জানো তো, একদিন দুদিন ইটস ওকে, হুম, হুম, যখন 3 নাম্বার দিন 4 নাম্বার দিনও হচ্ছে না, হুম, আমার মধ্যে না তখন এরকম কিছু হচ্ছে যে আমি তোমার কাছে এই 6-7 মাসে এত পুরনো হয়ে গেলাম যে তোমার আমাকে দেখে ফিল আসছে না। হুম, হুম, মানে তুমি একটা জিনিস ভাবো, একটা মানুষের জন্য মানে আমার আমার তখন ফ্রাস্ট্রেশনের লেভেল একদম তুঙ্গে। আমাদের কথাবার্তা এরকম জায়গায় গেছে যেখান থেকে আমি বলছি ঠিক আছে তাহলে ডিভোর্স দিয়ে দাও। এই রিলেশনটার কোনো মানেই হয় না যেখানে তোমার আমাকে পছন্দই নয়, তুমি আমাকে কেন বিয়ে করলে? ওর যত মানে পাস্ট এক্স গার্লফ্রেন্ডস আছে তাদেরকে টেনে ঝগড়া করা থেকে শুরু করে সব হয়ে গেল। হুম, হুম, কিন্তু আমাদের ওভুলেশনের টাইমটা কিন্তু 1-8 দিনের হয় না, 5 দিনের হয়, হুম, 5-7 দিনের হয়। সেই 5-7 দিনে কিন্তু আমাদের রিলেশন হলো না। এবার হুম, শেষের দিকে ও আমাকে এরকম বলছে যে আমার মনে হচ্ছে কোনো শারীরিক প্রবলেম আমার হয়েছে, ঠিক আছে? তো আমি ওকে বলছি যে যা ইচ্ছা তাই নাকি, মানে তুমি না হয় নন ফার্মা ব্যাকগ্রাউন্ডের, আমি তো আছি, এরকম ভাবে কোনো মানুষের এই প্রবলেম হয় না, যাদের থাকে তাদের এই প্রবলেম বরাবরই থাকে, এরকম হঠাৎ উদয় হতে পারে না, ঠিক আছে? হুম, তো এই টাইমটাই না আমার কোথাও একটা মানে হয় না সন্দেহ যে হয়। পেশেন্স লেভেল তখন মানে ছেড়ে গেছে। দেখো সন্দেহ হচ্ছিল, আমি যা যা টেস্ট করার করেছি আমি জানি কিছু হচ্ছে, হুম, কিন্তু হু ইজ ডুইং দ্যাট এটা আমি তখনো বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা, বাড়িতে কেউ তো করছে। হুম, এবার দেখো একটা কি হয় যে একটা তো এখানে একটা মানে ওপেন শার্ট জিনিস আছে যে আমার শ্বশুরমশাই, আমি আমার বর, আমরা তিনজনে তো একে অপরের ক্ষতি করবো না, তাহলে বেঁচে থাকছেন উনিই করছেন, হুম, এটা মাথায় আসছে। কিন্তু আই এম নট শিওর। কিন্তু যখন এই হাজবেন্ডের এই জিনিসটা হলো, তখন কোথাও আমার পেশেন্স লেভেলটা ভেঙে যায়, হুম, যে আমি ততদিনও যা সহ্য করছিলাম হুম, সে সহ্য মানে একটা হয় না মানে টাইম এন্ড, চলো এবার হুম, দেখতে হবে এরকম একটা। তো আমি একদিন ওভুলেশনটা ওই 8 দিন হলো। এবার তুমি অবাক হবে, উনি কিন্তু কালীপুজোর ছুটি নিয়ে গেছিলেন, ঠিক আছে? হুম, হুম, আমিও বাড়িতে কালীপুজো করে এসেছি, আমার বাড়িতে কালীপুজো হয়, হুম, আমাদের গ্রামের বাড়িতে। কালীপুজো করে এসেও আমাদের কিন্তু রিলেশন হয়েছে, মানে ওভুলেশনের টাইমের আগে, আচ্ছা, ওকে, ওকে, হুম, কিন্তু ওভুলেশনের টাইম হলো না। তাহলে ওর যদি কোনো ফিজিক্যাল প্রবলেম থাকতো তাহলে সেটা 3 দিন আগে ছিল না, 3 দিন পরে হয়ে গেল, এটা পসিবল? তো অ্যাকচুয়ালি পসিবল না, নয়। মানে বাই সায়েন্স তো একদমই নয়। হুম, তো আমি কি করি, মানে আমি না হঠাৎ করে দোকানে যাই। হুম, এবার আমাদের দোকানে গিয়ে তো সব ধরনের স্টাফ আছে, আমাদের হুম, কিছু মানে দোকানেও 8 জন মাসি কাজ করে যারা ওই ক্লিনিং, হুম, তারপরে থালা টালা গুলো ওয়াশ করা ওগুলো করে। তো ওদের কাছে গিয়ে আমি একজনকে বলি, মানে ওর মধ্যে একজন আমাদের কুকের ওয়াইফ থাকেন, তো ওনাকে প্রথমে বলি যে আচ্ছা এই মাসিদেরকে জিজ্ঞাসা করো তো ওরা কোনো মসজিদ টসজিদ চেনে কিনা, বা সেখানে এই কিছু হয়েছে কিনা টুকটাক বোঝা যাবে এরকম কিছু চেনে কিনা। হুম, তো ওই দিদি সেদিন খোঁজ নেয়, পরের দিন আমাকে জানায় যে হ্যাঁ অনিতা মাসি চেনে, একটা পীর বাবার মাজার আছে, তুমি যাবে? আমি বলি হ্যাঁ আমি যাবো। এবার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আমি সকালবেলা হঠাৎ করে, এটা আমার কিছুটা মানে পাকামো বলতে পারো, আমি হট করে বাড়িতে একটু নিজের থেকেই, হ্যাঁ
বাবাকে বাবা বসে আছে, মাসি বসে আছে। আমি একটু শুনিয়েই বললাম যে আমার কোথাও ডাউট হচ্ছে যে আমাদের বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। সবার ঠিক আছে? সামনে। সবার সামনে। হুম তো বাবা বলছে দূর, এইসব আবার আজকালকার দিনে হয় নাকি। হুম হুম তখন আমি বাবাকে সব বললাম, A to Z, যা যা আমি যেখান থেকে আমি সন্দেহ করেছি, যেখান থেকে আমার বুঝতে লেগেছে, এরকম সব বলছি। আর মাসি কিন্তু শুনছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হুম হুম এবং প্রত্যেকটা পয়েন্ট বাবাকে তুলে তুলে আমি বললাম, আমি ডাউট করছি আমার বাড়িতে কেউ করেছে ব্ল্যাক ম্যাজিক। তো আমার মাকে আজকে আমি একটা জায়গায় যেতে বলেছি, আমাদের জানোই মুর্শিদাবাদে এরকম অনেক কিছু এরকম জানা লোকজন আছে, আমি যেতে বলেছি। সে বলেছে যে যে যা করেছে সেটা তার উপর ঘুরিয়ে দেবে। আচ্ছা আচ্ছা এরম ভাবে আমি বলি। শুনিয়ে এটা আমার বলেছো। একটু, হ্যাঁ শুনিয়ে, বেসিক্যালি ওনাকে শোনাবো বলেই বলেছি। এটা আমার একটু হুম। মানে পাকামোই করেছি আমি। হুম তো আমি ওইটা বলে ঠলে না আমি দোকান গেছি দুপুরবেলা। দোকান থেকে ফিরেছি, হঠাৎ করে মাসি আমাকে বলছে আমার একদিনের ছুটি লাগবে, আমি বাড়ি যাব। হুম এবার আমি বলছি কেন আজকে হঠাৎ করে ছুটি কেন? হুম তো এবার উনি তো বেসিক্যালি তো অশিক্ষিত, উনি তো মানে শিক্ষাগত যোগ্যতা থাকলে তো অনেক কিছু ভেবেচিন্তে মিথ্যে কথা বলে মানুষ। হুম 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 উনি ফট করে এমন একটা রিজন দিলেন, উনি একটা ব্যাংকের কাজ করতে বিকেলে বাড়ি যাবেন। এবার তুমি বলো তো কৌস্তব, ব্যাংকের কোন কাজ সন্ধ্যেবেলার পরে হয়? কেন ওনাকে আমার বাড়ি থেকে বিকেলবেলা বেরিয়ে তার বাড়ি যেতে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের পরে কোন ব্যাংকের কাজ হয়? ওকে ওকে হুম তো বুঝতে তো পারলাম যে ওনাকে এনিহাও বাড়ি যাবেন। তো ওনাকে ছুটি দিয়ে দেওয়া হলো, উনি বাড়ি চলে গেলেন নাতিকে নিয়ে। হুম ঠিক আছে। আর আমি সন্ধ্যাবেলা বেরিয়ে টুকটুক টুকটুক করতে করতে ওই দিদিকে নিয়ে আর ওই মাসিকে নিয়ে পীর বাবার মাঝারে গেলাম। হুম এবার আমার না বেসিক্যালি জানা ছিল না যে ওখানে গেলে মাথায় কাপড় দিতে হয়, হ্যান ত্যান এইসব গুলো। আচ্ছা তো আমি ঢুকলাম, তারপরে যেহেতু আমি মাথায় কোনো কাপড় টাপড় দিয়ে নিয়ে যাইনি, আমাকে উনি একটা কাপড় দিলেন মাথায় দেওয়ার জন্য। হুম মানে যিনি ছিলেন পীর বাবা উনি। তো আমি কাপড়টা দিলাম মাথার মধ্যে। এবার আমি কিন্তু ওখানে গিয়ে কিচ্ছু বলিনি ওনাকে, আমি বসে আছি। হুম তো ওই দিদি যে গেছিল সেই দিদির খুব জ্বর আসছে। ওকে এবার উনি না হট করে বলছেন যে আমার জ্বর আসছে, আমি ওষুধ খাচ্ছি, আমার জ্বর ছাড়ছে না। তো ওনাকে ঝেড়ে দিল, দেখবে অনেকে বিশ্বাস করে এই ঝাড়া এইসব হুম। জিনিসগুলোতে। তো ঝেড়ে দিল, ঠিক আছে। দিয়ে হট করে আমাকে এরকম ভাবে তাকিয়ে বলছে তোমার কি সমস্যা? ঠিক আছে। আমি বললাম আমারও একটু সমস্যা আছে। দিয়ে উনি প্রথম কথা আমাকে বলল তুমি কার হাতের ভাত খাও গো, তাই বলল। হুম এবার কৌস্তব একটা কথা বলি, আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু সবার বাড়িতে কুক থাকে না। না এবার আমি একটা বাড়ির বউ, আমি গেছি। হুম। তো হঠাৎ করে আমি কার হাতের ভাত খাই, এই কোশ্চেনটা কিন্তু খুব অস্বাভাবিক। বাবা যে তুমি সার্ভ করে দাও উম, হ্যাঁ, ভাবা যে কোনো উচিত। লোকে কি হ্যাঁ। ভাবা উচিত যে এই বাড়ির বউ মানে রান্না বান্না তারই কাজ, হুম এটাই তো ন্যাচারাল হুম। জেনারেল। হুম। তো উনি হট করে আমাকে জিজ্ঞেস করছে তুমি কার হাতের ভাত খাও। হুম আমি বললাম একজন কাজ করেন আমার বাড়িতে। দিয়ে না উনি বললেন আচ্ছা। দিয়ে আমাকে ফট করে, এটা কিন্তু ওই দিদিদেরকে বললো না, দিদিকে বা মাসিকে, আরেক মাসিক তাকে বললো না, আমাকে বললো তুমি গিয়ে ওই ভেতরে গিয়ে প্রণাম করে আসো তো, মানে মানে যেখানটা ওই সমাধিটা করা আছে। হুম হুম এবার আমি তো একদমই মানে এই ধরনের পার্সন নই। হুম আমার না মানে আমি কিন্তু তখনও অব্দি ভেতর ভেতর একটু মজা পাচ্ছি, মানে আমি কিন্তু মজাতে গেছি। হুম আমার বাড়িতে যেটা হচ্ছে সেটার ফ্রাস্ট্রেশন থাকলেও আমি কিন্তু এটা এখানে কোনো আমি আশা দেখতে করে গেছো যাইনি যে যে হয় কি হয় না কি বলে হয় বা কি না হয় বলে। না। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। মানে আমি কিন্তু বিশ্বাস নিয়ে যাইনি। আমি প্রণাম করে ওখানে এলাম ভেতর থেকে। উনি না কালো মতো কিছু একটা এনে আমার মাথায় এরকম ঝাড়লেন। হুম ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, হলো, তখন অবধি ঠিক আছে। এবার একটা হাস্যকর জিনিস হয়, উনি না একটা দড়ি আনেন। হুম হুম ঠিক আছে। এবার দড়িটা কিন্তু বেশ লম্বা, এরকম দড়িটা আমাকে সোজা হয়ে দাঁড়াতে বলেন, আমার পায়ের বুড়ো আঙুলে দড়ির একটা প্রান্ত আমার ঠেকানো হয়, আর এইভাবে আমার হাইটে অবধি উনি হাত দিয়ে আঙুল দিয়ে হাইটটা মাপেন। হুম আমি ভাবছি কি হচ্ছে ভাই, তখন না আমার খুব মানে হাসি পেয়েছে ব্যাপারটাতে। হুম আমি কিন্তু তখনও অবধি ওনাকে কিছু বলিনি যে আমার কিসে সমস্যা হচ্ছে বা কি সমস্যা। হুম হুম দিয়ে ওরকম ধরলেন দড়িটা, ধরে
উনি না এরকম হাতে নিলেন, মানে ওই পায়ের থেকেও খুললেন, পায়ের দিকটা একটা হাতে নিলেন, হুম। আর যেখানে হাইটটা লাস্ট মেপেছেন সেখানটা এক হাতে আছে, দু হাতে দুটো আচ্ছা আচ্ছা এরকম ভাবে হুম, নিল। ওই দইটা নিয়ে এরকম ভাবে দুবার এরকম মানে মানে এরকম ভাবে এরকম নাড়িয়ে টাড়িয়ে দুবার ফু দিলেন। হুম। ফু দিয়ে আবার একটা প্রান্ত আমার পায়ে দিল, আর একটা হাত যেটা আমার হাইটে মানে মাথার উপর অব্দি মাপ হয়েছিল, সেই হাতটা না আমার নাকের কাছে। হুম। আমি আমি বললাম কি হলো ব্যাপারটা, আমার হাত নাকের কাছে। দিয়ে আমি বললাম কি এটার মানে? তো বলছে তোমার বাড়িতে না কিছু তন্ত্র ফন্ত্র করা হয়েছে, তাই বলছে ফট করে। এবার আমি না তখনও অব্দি আমার মনে একটা ডাউট ছিল যে যে মাসিকে আমি বলেছিলাম যাব, সেই মাসি হয়তো ওনাকে আগের থেকে ইনফর্ম করেছেন যে এরকম কিছু হচ্ছে, হুম। 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 ঠিক আছে। হুম। তো আমি কোয়াইট, চলো এখনো অব্দি ঠিক আছে। তারপরে না উনি আমাকে বসালেন, বসিয়ে আমাকে বলছে তোমার বাচ্চা নষ্ট হয়েছে। আমি আচ্ছা। এরকম তখন আরেকবার নিজেকে বিশ্বাস করালাম যে এটা তো দোকানের সবাই জানে, এটাও উনি খবর পেয়েছেন। হুম। হুম। আমি কিন্তু ওনার কথাগুলোই নিজের যুক্তি দিয়ে কাটার চেষ্টা হুম। করছি। হুম। হুম। তারপরে বলছে তোমার বাড়িতে যেই করেছে তুমি তার হাতের রান্না খাও। আমি তখন আচ্ছা, একটু চুপ। আমি বললাম, হ্যাঁ আমি ডাইরেক্ট এটা বললেন এরকম ভাবে? হ্যাঁ। দিয়ে আমি না চুপ, আমি কিছুক্ষণ চুপ থেকে আমি ওনাকে বললাম আচ্ছা হ্যাঁ আমাদের বাড়িতে একটা কুক আছেন। হুম। তো বলছে তারা একাধিক জন তোমার বাড়ির সাথে যুক্ত, ঠিক বলছি? হুম। হুম। আমি বললাম হ্যাঁ, কেননা তার নাতি আমার বাড়িতে থাকে, তার ছেলে আমাদের দোকানে কাজ করে। তারপরে বলছে যে তোমার হাজবেন্ডের কোনো সম্পর্ক হয়েছে, এর মাঝে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল একটা একজনকে নিয়ে, ঠিক আছে। হুম। বলছে সেটা কিন্তু তোমার হাজবেন্ডের দোষ ছিল না, সেটা কিন্তু করানো হয়েছিল হুম। তোমাদেরকে বিচ্ছেদ করানোর জন্য। তোমাদের সবসময় এরকম মনে হয় তোমরা আলাদা হয়ে যাবে? আলা হ্যাঁ। তো বলছে তোমার বাড়িতে সবসময় ঝগড়া হয়, রোজ একবার ঝগড়া হবেই? আলা হ্যাঁ। এবার দেখো এইগুলো তো আমাদের দোকানের মাসির জানার কথা নয় না, যে ওনাকে গিয়ে পার্সোনাল ইনফরমেশন ডিটেইলস দেবেন। খুব। উনি প্রত্যেকটা ডিটেলস পার্ট পার্টে বলছেন। তারপরে বলছে তুমি বাড়িতে ভয় পেয়েছো? যখন এটা বললো কৌস্তব না, ওই ছায়াটা দেখেছিলে দরজার বাইরে হ্যাঁ হ্যাঁ আচার খেতে গিয়ে? হুম। হ্যাঁ, তখন না আমি বললো তোমার বাড়িতে না কিছু করা হয়েছে মা, তুমি বিশ্বাস করো না করো, করা হয়েছে। আপনি যা বলছেন এতক্ষণে সবই তো মিলে গেল, হুম। ঠিক আছে। তারপরে বলছে তুমি তো এখন যেটার জন্য এসছো আমি সেটাও তোমাকে বলে দেবো। আমরা কিসের জন্য? তো বলছে যে তোমার বরের কিছু শারীরিক সমস্যার জন্য তোমরা কিছু একটা, উনি বাংলা ভাষায় খুব জটিল ভাবে বলেছিলেন, মানে মোট কথা এটা বোঝাতে চেয়েছিলেন যে আমরা উই আর আনএবল টু ডু সামথিং, ঠিক আছে। হুম। ফিজিক্যাল হতে পারছো না। হ্যাঁ ফিজিক্যাল হতে পারছি না। আমি না এটা শুনে বললাম যে হ্যাঁ। দিয়ে বলছে তুমি কোনোভাবে কি ওনাকে বাড়ির থেকে বার করতে পারবে? আমি বললাম, সেটাই তো পারছি না, উনি যখনই বাড়ির থেকে চলে যাচ্ছেন তখনই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, হুম। ঠিক আছে। তো বলছে ঠিক আছে আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি সেটা বাড়িতে রাখবে। তোমার যদি বাড়ির লোককেও বিশ্বাস করানোর থাকে যে ও কিছু করেছে, তাহলে ও নিজের থেকেই বাড়ি ছেড়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা। আমি বললাম যে আচ্ছা। এবার উনি না একটা বেশ অঙ্কের জিনিসপত্র বলতে শুরু করেন, মানে? বেশ বড় টাকার। আচ্ছা আচ্ছা। মানে এইটাতে এত টাকা খরচা হবে এরকম কিছু একটা। এবার আমার না মানে সত্যি কথা বলতে প্রথমেই যে ওনাকে বিশ্বাস করে টাকা দিয়ে দেবো এই জায়গাটা আমি একটু চেপেছিলাম। হুম। হুম। তো আমি ওনাকে বললাম যে দেখুন আমার ওইভাবে বার করার কিছু নেই, আমি বার করাতে চাইলে আমি নিজেই বার করে দিতে পারবো, আপনি আরো আমাকে কিছু বলুন যে হুম। কি কি উনি করতে পারেন। তো বলছে উনি যেটাই তোমার উপর করেছে সেটা তোমাদের খাবারে মেলাচ্ছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। দিয়ে বলছে যে তুমি একটা কথা বলো তো, যে এইগুলো করেছে সে আজকে তোমার বাড়িতে নেই। আমি বললাম না এটাও সে বাড়িতে বলেছে? নেই, হ্যাঁ সে ছুটিতে গেছে। হুম। তো বলছে ও ছুটিতে গেছে, ও কি জানতো তুমি এখানে আসবে? আমি বললাম হ্যাঁ। তো বলছে ও জিনিসপত্রগুলো ঘোরাতে গেছে, আরো মানে? বাঁধতে গেছে। মানে আমি তো ওনাকে শুনিয়েছিলাম যে আমার মা কোথাও একটা যাবে, যেখান হুম। থেকে হুম। ওনার প্রতি যে ক্রিয়াগুলো করেছেন সেগুলো হুম। কিছু একটা ওনার প্রতি ঘুরিয়ে দেওয়া হবে। তো উনি যেটাই আর উনি কিন্তু কালীর সাধক জানো তো, ওনার ওনার বড় বৌমা এইসব করতে পারেন, আচ্ছা আচ্ছা। সেটা কিন্তু উনি নিজের মুখে একদিন স্বীকার করে ফেলে ভুল করে, হুম। হুম। ঠিক আছে।
তো এইগুলো তো বললো আমাকে, নিয়ে আমাকে না দুটো জলের বোতল দিল। হুম। আর এই জলের জায়গাটা বোতল পরিষ্কার হলো না, মানে উনি ঘুরিয়ে দিতে গেছেন, মানে বুঝলাম না। মানে ওনার বক্তব্য, পীর বাবার বক্তব্য এটা ছিল, যেহেতু উনি জানেন যে আমি কাউরির কাছে একটা যাব, হুম ঠিক আছে, তো উনি মানে হয় না যে কিছু তো ধরো একটা করে রেখেছে যেটা তন্ত্রের, তো সেই তন্ত্রটা উনি আরো স্ট্রং করতে কিছু একটা গেছেন। আচ্ছা। এবার সেটা ওনাদের ল্যাঙ্গুয়েজে হয়তো কিছু একটা হয় যেটা করা যায়, বুঝতে পেরেছো? হুম কেননা উনি তো বুঝতে পারছেন যে আমি কোথাও যাওয়া মানে কিছু একটা আমি ওনার এগেনস্টে করব, তো সেটার যে একটা প্রোটেকশন ওনার নিজের জন্য সেটা উনি নিতে গেছেন, সেটা উনি মানে পীর বাবা আমাকে বোঝালেন। এবার তারপর দেখো কি হলো? উনি যে আমার বাড়ির থেকে গেছেন সেটাও তো পীর বাবার জানার কথা নয়, না। ঠিক আছে? আমার কিন্তু পুরো ব্যাপারটাতে না আমি তখন মানে ভাবছি, তো এ তো আমার সাথে পুরো একদম মানে একটা মানে কি বলবো, একটা কিছু হয়ে গেল, মানে ঝড় যাচ্ছে। হুম 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 এবার হলো কি যে বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এসে আমার হাজবেন্ডকে বললাম, আর দুটো জল দিয়েছিল, একটা আমার খাওয়ার জন্য, আর এক মানে আমার আর ওর দুজনের খাওয়ার জন্য, আর একটা খালি ওর খাওয়ার জন্য। আর তার মধ্যে না একটা কাগজে করে দোয়া লেখা ছিল, যেটা ওই জলের ভেতরে ঢোকানো ছিল, হুম হুম ঠিক আছে? আর আমাকে একটা কবজ দেয় কালো কারে করে, আচ্ছা আচ্ছা। নিয়ে আমাকে বলে এটা তুমি কোমরে পড়ে আসো। হুম আমি কোমরে ওনার কথা মতো পড়ে চলে আসি। এবার বাড়ি ফিরে তো আমি প্রথমে হাজবেন্ডকে বললাম, আমার হাজবেন্ড প্রচন্ড রকম চিৎকার করতে লাগলো। দিয়ে ও না তখন মানে আমি যে এরকম একটা জায়গায় চলে গেছি, হুম। এটা থেকে না ও এটা বুঝতে পারছে যে এবার আমার মানসিক ভাবে আমার মধ্যে এটা এফেক্ট করতে শুরু করে দিয়েছে। চিৎকারটা কি ঠিক আছে, কারণে? মাসির জন্য না লাইক না উনি ও গেছে তাই জন্য? মাসির ওপরে চিৎকার করতে লাগলো, মানে মাসির ওপরে বলতে এই যে আমি এইগুলো নিয়ে ভেবে এত দূর করে ফেলেছি, ঠিক আছে, হুম এবার মাসির ওপরে তো না মাসিকে নিয়ে চিৎকার করতে লাগলো যে হুম মানে কি এরকম একটা বাড়িতে সিচুয়েশন হয়ে গেছে যে তুমি এরকম জায়গায় চলে যাচ্ছ, তুমি জানো সেটা কি ভালো হবে না খারাপ হবে। এবার ও আমাকে রিলিফ করার জন্য ও কি করলো, আমাদের ওদের বাড়িতে না ওদের ওদের ওরা তো মানে মৈথিলি ব্রাহ্মণ, তো ওদের একটা বিয়ে আছে, হচ্ছে বিয়ের পরে না ওদের বাড়িতে নারায়ণ পুজো হয়। হুম বিশ্বাস করবে না, এপ্রিল থেকে নভেম্বর অব্দি আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে না, নারায়ণ পুজোর ডেট ঠিক করে ডেট পুজো হচ্ছে না, ডিলে হয়ে যাচ্ছে। ডিলে হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে সেই পুজো। হুম হুম ও সেই দিনই বাবাকে ফোন করে বললো কালকে সকালেই যেন নারায়ণ পুজো করতে লোক আসে, কিভাবে ব্যবস্থা করবা না করবা জানি না। হুম এবার ও তো ততদিনে এবার ও তো তখন এটা বুঝে গেছে যে আমার মাথায় এটা এতটা এফেক্ট করে গেছে যে আমি একটা মাজারেও চলে গেছি, হুম ঠিক আছে? তো আমি ওকে একটাই কথা বললাম যে তুমি জলটা প্লিজ খাবে। হুম। তো বললো হ্যাঁ আমি খাবো। এবার ও বিশ্বাস করে খেয়েছে অবিশ্বাস করে খেয়েছে জানি না, ও খেয়েছে। তোমার মন রাখতেই হয়তো করেছে। হ্যাঁ আমার মন রাখতেই হয়তো খেয়েছে। এবার রাত্রেবেলায় জলটা খেলো, এটা আমি তোমাকে বলছি ফ্রাইডে রাত্রেবেলার ঘটনা। হুম এবার জলটা খাওয়ার পরে এবার আমাকে বললো তুমি কি চাও বলো, আমি বললাম আমি মাসিকে বাড়িতে রাখবো না বাবু। তো বললো ঠিক আছে তোমার কল, এটা তুমি যা চাও। আমি না মাসিকে ফোন করলাম, আমি ফোন করে বললাম মাসি তোমাকে না আসতে হবে না, তুমি একটা কৌস্তব একটা সহজ এত প্রবৃত্তি বলো, একটা বাড়িতে একজন কাজ করে, হুম সে একটা মোটা টাকা মাইনে পায়, তার নাতি অব্দি এই বাড়িতে থাকে, হুম। এবার তোমাকেই যদি তোমার কোনো ওয়ার্ক প্লেস থেকে ফোন করে বলে তোমাকে কাল থেকে আসতে হবে না, তোমার প্রথম কোশ্চেন সেখানে কি থাকবে? কেন? এই কোশ্চেনটা আমি তো তোমাকে বলে দিলাম না, যেটা আনসার এটা করতে হবে, কেন তো তুমি জিজ্ঞাসা করবে একটা, হুম সেটাই তো বলছি। কেন খুব তো? ন্যাচারাল একটা কেন তো মানুষ জিজ্ঞেস করবে। হুম 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 আমি যে মাসিকে ফোন করলাম না যে মাসি তোমার কাল থেকে আসতে হবে না, হুম। উনি আমাকে রিপ্লাই বললেন আচ্ছা। ওকে ওকে। মানে কেনটা কিন্তু উনি আর জিজ্ঞাসা করলেন না আমাকে। বুঝতে পারছি। তো হলো, এবার পরের দিন পুজো হলো, নারায়ণ পুজো। তো সব নারায়ণ পুজো শেষ হলো দুপুরবেলা 12:30 নাগাদ। হুম আগের দিন রাত্রেবেলায় ও একবার জলটা খেয়েছে, বাড়িতে নারায়ণ পুজো হলো। ও কিন্তু একদমই ঠাকুরের মানে প্রতি ভক্তিবালা পার্সন নই। ওকে মানে আমি নিয়ে এসে ওই মাথায় ওই যেটা দেয় না শেক করে ওই এর মতো আগুন জলে যেটা দিয়ে মাথায় দেয়, পুজো হলে দেয় না, আরতি করার সময় যেটা, ওটা দিলাম, প্রসাদ এনে ওকে দিলাম,
ও খেলো কিন্তু হুম। সেদিন দুপুরবেলায় উই হ্যাড এ রিলেশন। আচ্ছা আচ্ছা। এবার এটা ভক্তি বলতে পারো, বা কোথাও হয়তো ওনার যে যেটাই করেছিলেন সেটা কিছুটা কেটে যাওয়াই বলতে পারো, হুম। যে 9-10 দিন ধরে আমরা একটা রিলেশন করে উঠতে পারছিলাম না, সেটা সেই দিনই হতে হলো। যদি সেদিন না হতো তাহলে তো আমি অন্য কিছু ভাবতাম, যে তাহলে আমি ভুলই ভাবছি, কোনো কিছু হয়নি। কিন্তু আমাদের রিলেশন সেদিন দুপুরবেলায় হলো, হুম। হুম। ঠিক আছে? তো যখন এটা হলো না, আমি তোমাকে বললাম দেখো তুমি যদি ফিজিক্যালি আনফিট হতে তাহলে আজকে কেন আমাদের রিলেশন হলো? সেটাই ব্যাপার। মানে তোমার এই 9 দিন ধরে তুমি আনফিট থাকলে আজকে আবার ফিট হয়ে গেলে, এরকম ভাবে আসে যাওয়া করে নাকি এরকম জিনিসগুলো? তো আলটিমেটলি মাসিকে আমরা বাড়ির থেকে মানে মানে কাটাতে পারলাম। হুম। উনি একদিন এলেন, এসে সমস্ত জিনিসপত্র নিয়ে গেলেন। তারপরে উনি একদিন মঙ্গলবার সকালবেলা ভোরবেলা মানে 5টার সময় আমার বাড়ির সামনে ছিলেন। সেটা আমাদের এখন যে মাসি থাকে সে দেখেছে। হুম। হুম। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে সিসিটিভি ফুটেজটা বার করো, কি করছে বাড়ির বাইরে। হুম। তো ও দেখছে যে আমি যেহেতু এই ব্যাপারটাই খুব ইনভলভ হয়ে যাচ্ছি, তো ও দেখেছে কিনা আমি জানি না, দেখেও আমাকে বলেনি, এরকমও হতে পারে। বাট আমাকে ও বললো যে আমার দেখা হয়নি, আর আমাদের 15 days এর ব্যাকআপ থাকে, তো তারপরে আর দেখা হয়নি। তো এটাই প্রথম ঘটনা যেটা একটা ঘটে গেল। এবং সব থেকে বড় কি হলো জানো তো, এই সবকিছুর মধ্যে তিনি মানে করলেন এগুলো। হুম। আর উনি মাঝে মাঝে না একটা কথা বলতেন, ওনার যে নাতি আছে হুম। সেই নাতিকে নাকি উনি স্কুলে দিতে যান, তার কারণ হচ্ছে লোকে নাকি ভাবে ওই নাতি নাকি আমার ভাসুরের ছেলে। আমার যেখানে ভাসুরের ছেলেই নেই, আমার ভাসুরের মেয়ে আছে, এবং তারা এখানে থাকেই না, তারা মানে ইউপিতে থাকে, আমার ভাসুর ওখানে চাকরি করেন। আচ্ছা। তো নাতিকে নাকি আমার ভাসুরের ছেলে লোকে ভাবে, এবং ওর নাতিকে নাকি লোকে কিডন্যাপ করে নেবে যার জন্য, মানে একটা বেসলেস কথাবার্তা। হুম। এবং ওনার নাতিকে না উনি সবসময় এটা চাইতেন যে ওনার নাতি যাতে আমার সাথে ইনভলভ হয়, সবসময় আমার পিছু পিছু থাকে, আমার হাজবেন্ডকে ওর নাতি কপি করে, মানে হয় না যে একটা হুম। তুমি মানে ও ও যে ফ্যামিলি, এটা খুব মানে বোঝাবার চেষ্টা করতেন। এবার এটা থেকে আমি একটা জিনিস বুঝেছিলাম, যে উনি কোথাও হয়তো এটা চাই যে আজকে যদি আমরা কনসিভ না করতে পারি, ইন ফিউচার হয়তো ওই বাচ্চাটাকে আমরা অ্যাডপ্ট করব। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি আমি পুরো গেমটা। যার জন্যই কিন্তু দেখো আজকে পুরো রাগটা আমার ওই সন্তানটা, যেটা পৃথিবীর আলোই দেখতে পেল না, সেটার উপর দিয়ে গেল। এবং এই যে যেটাই আমার বরকে খাওয়ানো হচ্ছিল বা যেটাই করা হচ্ছিল, সেটাও কিন্তু এই পুরো রিলেটেডটাই হচ্ছে যাতে আমার বাচ্চা না হয়। বুঝতে তো পারছি। আজকালকার দিনে দেখো মানুষের ভালো করলেই যে তুমি ফিডব্যাকে ভালো জিনিস পাবে, এটা একদমই নয়। কে কোথায় থেকে কি মোটিভ নিয়ে মানুষের ক্ষতি করবে। কি হিডেন আর এজেন্ডা আছে তুমি জানো না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা দেখো, আজকে অনেকেই বলতে পারে যে এই ধরনের ভৌতিক পডকাস্ট গুলো মানুষকে নেগেটিভিটির দিকে নিয়ে যাবে, কিন্তু কোথাও একটা জানো তো, এই যে এই এত বড় ব্যাপারটা আমি এত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পেরেছি, সেটার কারণও কিন্তু এই পডকাস্টটাই। হুম। মানে না হলে খুব দেখো, লজিক্যালি ভাবলে তো বুঝতেই পারতাম না। কেসটা এটা হচ্ছে না, মানে অনেকে আছেন যারা বিশ্বাস করেন না, অনেকে আছে যারা বিশ্বাস করেন, ঠিক আছে? একদম। বাট আমাদের মানুষটা, মানে আমরা মানুষটা এরকমই না, যখন কোনো বাঁচার পথ থাকে না, হুম, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি বলো বা ইমপ্র্যাকটিক্যালি বলো হুম, স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকে যাই। যখন কোনো একদমই লজিক তাই। কাজ করে না, তখন আমরা এই লজিকগুলো আস্তে আস্তে ফিল করতে বা বুঝতে শুরু করি, যতক্ষণ অবধি কারোর কোনো প্রবলেম যাবে না। ধরো মানুষের জীবনে কোনো প্রবলেমই নেই, তাহলে হুম, তারা কি ভগবানকে পুজো করবে বা ভগবানের না, কাছে কানেক্ট হওয়ার চেষ্টা করবে? আলটিমেটলি একদম। কিছুই না। মানে এই যে জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার জন্য সহ্য ক্ষমতাটা ভগবান তাকে দেয়, বা হ্যাঁ, বাধাগুলো আসছে সেটা তো কাটিয়ে দিতে পারে। এটাই একদম তো মেন। একদম। মানে তুমি এখন চাইলে আমাকে একটা বিএমডব্লিউ গিফট করবে ভগবান, অ্যাজ সাচ ওরকম ভাবে হবে না। ওই না, জিনিসটার জন্য তোমাকে কাজ করতে হবে, কর্ম করতে একদমই হবে, তাই, তারপরে তুমি একদম তাই। সেটার আর কর্ম করছো, ফলের কথাও ভাবা যাবে না, জাস্ট কর্ম করতে হবে।
একদমই এবার তাই। ভগবান কিন্তু আমাদের প্রত্যেককে একটা নিমিত্ত করে। আমি ধরো ওই পডকাস্টটা শেয়ার করেছিলাম, তুমি শুনেছিলে, তোমার একটা হয়তো পার্টিকুলার একটা জায়গা থেকে হয়তো হেল্প হয়েছে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, বিষয়টা ওরকম, মানে তোমার অ্যাজ সাচ যতক্ষণ কেউ দায় না পড়ছে না, কারোর সাথে যদি একদম। কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাটা সে একটা প্যারানর্মাল অ্যাঙ্গেল বলো বা স্পিরিচুয়াল অ্যাঙ্গেল বলো, সেই দিক থেকে সে সেটা নিয়ে ভাববে না। না, এবং সব থেকে বড় ব্যাপার কৌস্তব, এই যে ঘটনাগুলো যেভাবে ঘটেছে না, হুম আমি আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকে যতটা ইজি ভাবে বলতে পারলাম, হুম হুম হুম। যখন ঘটেছে তখন কিন্তু ব্যাপারগুলো এতটা ইজি ছিল না। একদমই না, একদমই না। হয়তো মানে বেসিক্যালি মানুষের মনে হতে পারে যে এখানে হয়তো ভয়ের এলিমেন্টটা অতটা ছিল না বা কিছু, বাট টু বি অনেস্ট এরকম ঘটনা শেয়ার করার আরো একটা কারণ যেটা, সেটা হচ্ছে যে সচেতনতাটা বাড়বে, ঠিক আছে? একদম, একদম। এবং আমার মানে সেকেন্ড যে ঘটনাটা আমি তোমাকে ভেবেছিলাম যে আজকে বলবো, আমি জানি না হুম সময়ে তোমার হবে কিনা। হুম হুম তো সেই ঘটনাটাও কিন্তু একটা খুব বড় ক্ষতি করার উদ্দেশ্যেই করা হয়েছিল। আহ, দেখো আমার কাছে না, হুম মানে আমি তোমাকে একটা খুব জিনিস বলি, আমি তো তোমার অনেক পডকাস্ট শুনেছি যেখানে অনেকে বলেছে যে মারা যাওয়ার পরে কেউ আপন পর হয় না। হুম আমার কাছে সেরকমও যেমন একটা এক্সাম্পল আছে, ঠিক হুম আমার কাছে আমার নিজের জীবনে ঘটে যাওয়া আমার বাবার কিছু ইনসিডেন্টস আছে, হুম যেটা কিন্তু আমাকে এটা বুঝিয়েছে যে আমার বাবা মানে টিল 2021 বা হুম 21, হ্যাঁ 21, আমার বাবা আমার সাথে ছিল। মানে তুমি যদি জিনিসগুলো শোনো না, তোমার হাড় কাঁপিয়ে দেবে। নিশ্চয়ই আমরা শুনবো। আজকে আমরা এই ঘটনাটা দিয়ে শুরু করলাম, ঠিক আছে? হুম, হুম, তোমার ঘটনা যদি আরো মানুষ শুনতে চায়, তোমার বাবার ঘটনাটা স্পেশালি, আমাকে যদি কমেন্ট করে জানায়, কিউরিও হুম। ফাইটের যারা অডিয়েন্স আছে, আমি এবং ডেফিনেটলি আমি তোমার আমি ঘটনাটা তোমাকে জানতে একটু চাইবো। মানে বলে রাখি কিছু জিনিস, হুম সেটা হচ্ছে যে যেহেতু আমি এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলাম, আমার বাড়িতে যেখানে হুম আমি বললাম হুম কালী পুজো হয়, হুম সেখানে যেমন আমার এক গ্রুপ অফ ফ্রেন্ডস আমি নিয়ে গেছিলাম, সেখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে সবার হুম সাথে, হুম 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 এক্সেপ্ট কিন্তু আমি। আমার এক বান্ধবী আছে, যে এই কিছু ঘটনা আমি ফেসবুকে না শেয়ার করেছিলাম হুম হুম লকডাউনের টাইমে। সেই এক বান্ধবী মানে ফেসবুক ফ্রেন্ড, সে আমার সাথে কন্ট্যাক্ট করে তার জীবনের এমন একটা ঘটনা বলেছে। হুম আমি আজকের ডেটেও বলি, সেদিন যখন আমি তোমাকে ঘটনাটা বলেছিলাম না, আমি তোমাকে বলেছিলাম যে হুম ওর যেদিনই আমরা এটা ডিসকাস করি ওর সাথে হুম কিছু না কিছু হয়, সেদিন ওর শ্বশুর মশাই মারা গেছে কৌস্তব। হুম আমি ইন ফিউচার তোমার সাথে যেদিন শেয়ার করব, তার পরের দিন আমি তোমাকে পার্সোনালি ওর সাথে ফোনে কথা বলাবো। তুমি কিছু জিজ্ঞাসা করবে না, তুমি খালি জিজ্ঞেস করবে যে কালকে তোমার বাড়িতে কিছু হয়েছিল, ও তোমাকে বলবে যে ওর বাড়িতে কি হয়েছিল। সেই ওকে। ঘটনাটা আমার সামনে আসে। আমার বাবার ঘটনা আমাকে কতটা প্রোটেক্ট করেছে তুমি কল্পনা করতে পারবে না। আমার বাড়িতে আরেকটা মারাত্মক টুকটাক ঘটে গেছে, যেটাতে আরেকটা প্রাণ গেছে। এটাতে তো আমার বাচ্চাটা আজকে আর আলো দেখতে পেল না পৃথিবীর। আরেকটা ঘটনা আছে যেখানে আমার আরেক খুব প্রিয় জিনিস মারা গেছে। এই ঘটনাগুলো আমি বলবো, যদি সবাই শুনতে চায় কমেন্ট করে জানাক, কেননা এতদিন আমি বসে বসে এগুলো যখন শুনেছি না, আমি জানি আমার কতটা হেল্প হয়েছে। আমি তো নেগেটিভিটির দিকে যাইনি, উল্টে আমার এত বড় একটা মানে কন্ডিশন, যেটা হয়তো এই 6 মাসে আমি বেঁচে গেলাম, আর 6 মাস থাকলে হয়তো আমরা আর সত্যি কোনোদিন বাবা মা হতে পারতাম না। এটাই ব্যাপার। বেসিক্যালি তুমি তোমার বন্ধুর মানে ফেসবুক ফ্রেন্ডের যার ঘটনাটা বললে, আমি জাস্ট ফটোটা দেখলাম, একটা তুমি ফটো, ফটোটা তো দেখেইছো, ওটা তো মানে একটা মানে জাস্ট মাথা কেটে হাড় বেরিয়ে আছে, সাদা হাড় দেখা যাচ্ছে মাথার। একদম। প্যাথেটিক, দুর্ধর্ষ। ও মানে সেদিন মরে যেত, এবং আমি তোমাকে কৌস্তব আজকে বলছি তো মানে আমার হুম কষ্ট হচ্ছে বলতে, আমি ওর হেল্প না কোনো কিছু করতে পারিনি, এবং ওর ক্ষেত্রে হুম যারা যারা ওর হেল্প করেছে তারা বিভৎস রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এক্সেপ্ট আমি, কারণ আমার বাবা সেভ করেছিল। এবং ও ওটা বলে জানো প্রতিনিয়ত যে পারমিতা, ও সবার ক্ষতি করলো, তোমার পারলো না। আর আমার বাবা আমাকে এই জায়গাটা থেকে কেন উদ্ধার করতে পারলো না জানো? এই ক্ষতিটাও আমার হতো না। হুম আমার দাদু 2021 গিয়ে আমার বাবার পিন্ডি দিয়ে এসছে। আমার দাদু 2022 মারা গেছে। হয়তো আচ্ছা। মানে আমার ক্ষেত্রে জানো তো এটা কিরকম, মানে সবাই চাইতো যে বাবা মা মুক্তি পেয়ে যাক, হুম আমি চাইনি আমার বাবা মুক্তি পেয়ে যাক। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, এবং এটাও জানান পারমিতার আরও যে ঘটনাগুলো রয়েছে, যেগুলো নিঃসন্দেহে এর থেকেও বেশি সাংঘাতিক, সেগুলো কি আপনারা জানতে চান? ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং কিউরিওফাইড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন।
আমার দ্বিতীয় চ্যানেলে যে পডকাস্টটি এসছে দেবদীপদার সাথে, সেটা দেখতে কিন্তু ভুলবেন না। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া থাকলো। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর 3টের সময় এরকমই একটা মারাত্মক ঘোষলি কল রেকর্ডিংয়ে।